স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ঠিক আছে। চলো, কৌস্তব কিছু অসুবিধা আছে? প্রবলেম কিছু আটকে আছে? আসলে অপারেটর অ্যালজেব্রা তো ম্যাচুরিটিটা আসছে না। অপারেটর অ্যালজেব্রা আমি ওই দুটো প্রবলেমই হচ্ছে যে কোনোভাবে একটা কিছু করে দেওয়ার চেষ্টা করছিস তুই, মানে অপারেটর অ্যালজেব্রাটা আমার মনে হয় তুই আবার প্রথম থেকে একবার ভিডিওগুলো পরপর করে দেখ। হ্যাঁ, সেখান থেকে আপ টু মানে ধর সেকেন্ড পস্টুলেট থেকে ফোর্থ পস্টুলেট পর্যন্ত ওরা একটুখানি দেখ। কারণ ওইগুলো মানে ঠিক যেভাবে অপারেটর অ্যালজেব্রা খেলাতে হয় সেই ম্যাচুরিটিটা কিন্তু একদমই আসছে না। আমি আরেকবার করাবো ঠিক আছে, হ্যাঁ, কিন্তু এখানে মানে যেন ব্যাপারটা ঠিক যেন ভালো বুঝিস নি এরকম একটা ভাব আর কি তোর প্রবলেম গুলো করার রেসপেক্টে আর কি। আমি যেমন ধর তুই প্রথমে যে প্রবলেমটা একটা দিয়েছিলিস, কি দিয়েছিলি বলতো প্রথম প্রবলেমটা? যেটা কমিউটেটর নাকি একটা দিয়ে একটা কি প্রবলেম দিয়েছিলি? মানে দু রকমের প্রবলেম, দুটো প্রবলেম দিয়েছিলিস। আচ্ছা ঠিক আছে, এটাতে এই কন্টেক্সটে আলোচনা করার নয়। হ্যাঁ, সে আর নেক্সট দিন না হয় একবার বলবি, সে আমি না হয় মানে ক্লাস মানে এখানে বসে করে দিলাম, তাহলে হয়তো জিনিসটা সুবিধা হবে। মানে আসলে ওই যে না সেই অর্গানিককে সে ভালো পারে বা মন্দ পারে সেটা কিছুটা বোঝা যায় তোর অ্যারো ঘোরানো দেখে। হ্যাঁ, তখন মেকানিজম দিচ্ছে দেখবি কয়েকজন পুলিশ কাটাকাট করে বেশ অ্যারোগুলো ঘোরাচ্ছে টোরাচ্ছে। হ্যাঁ, আমার তো ওটা কখনো আসতোই না যে অ্যারোই ঠিকঠাক করে ঘোরাতে পারতাম না। হ্যাঁ, যেমন কোয়ান্টাম মেকানিক্সও ঠিক একই রকম, যখন অপারেটর অ্যালজেব্রা করতে হবে জিনিসটা না মেকানিক্যালি হবে, তো মেকানিক্যালি যখন হবে তখন বেশ এই কাজগুলো করার মধ্যে একটা বেশ একটা অন্যরকমের স্মার্টনেস থাকবে আর কি। এবারে কোনোভাবে সেই হয় না সেই ট্রিগোনোমেট্রিক প্রবলেমে ধরো দেখাও যে এইটা ইকুয়াল টু এটা, যারা ব্যাপারগুলো ভালো করে করতে পারে তারা বাঁ দিক থেকে কিছুটা এগোলো, ডান দিক থেকে কিছুটা এগোলো, করে একটা জায়গায় এনে বলে দিকে দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, সেখানে এটা প্রুভড হয়ে গেল। এগুলো স্যারেরা ডিসকারেজ করতো, বলে এরকম করে নম্বর দেবো না, তোমাকে যা বাঁ দিক থেকেই শুরু করতে হলো, করে অটোমেটিক্যালি দিনের শেষে ডান দিকটা চলে আসবে। এইটা হচ্ছে স্মার্টার অ্যাপ্রোচ। সেরকম অপারেটর অ্যালজেব্রা স্মার্টার অ্যাপ্রোচটা তোমাকে একটু অভ্যস্ত হতে হবে। হ্যাঁ, হয়ে যাবে এটা। এ তো মানে তাড়াহুড়ো করে একটা মাঝপথ থেকে হঠাৎ করে হয়েছে, তো আমরা দেখবো যখন আস্তে আবার যখন বলছি ওই জিনিসটা তখন দেখবো হয়ে যাচ্ছে। আচ্ছা চলো, তাহলে আমরা হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল এইটা আজকে আলোচনা করতে হবে। আচ্ছা, এটা স্টার্ট হবে এরকম একটা জায়গা থেকে। দেখো, আমরা যখন এই যে বেসিক কোয়ান্টাম মেকানিক্সের স্টার্টিং লেকচারটা বলেছিলাম, অর্থাৎ ইন্ট্রোডাকশনটা দিয়েছিলাম, সেই ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে কি ছিল না, ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে ছিল তোমার মানে এখন একটু মনে করার চেষ্টা করো। বলেছিলাম যে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে মানুষ কতগুলো ঘটনা দেখেছে যে ঘটনাগুলোকে সকাল ক্লাসিক্যাল ফিজিক্সে এক্সপ্লেন করতে পারা যাচ্ছে না। তাহলে এবারে কি সেই ঘটনা যে ঘটনাগুলো সকাল ক্লাসিক্যাল ফিজিক্সে এক্সপ্লেন করতে পারা যাচ্ছে না, সেরকম একটা প্রশ্ন দিয়ে আমাদের গল্প স্টার্ট করেছিলাম। তারপরে আরো বেশ কিছু প্রশ্ন করা হয়েছিল। বলেছিলাম যে কেন এই ঘটনাগুলো ক্লাসিক্যাল ফিজিক্সে এক্সপ্লেন করতে পারা যাচ্ছে না। তাতে বলা হয়েছিল যে যে এনার্জিটা ডিসক্রিট বা কোয়ান্টাইজড বলে। ক্লাসিক্যালি এনার্জিটা কন্টিনিউয়াস কোয়ান্টিটি, কিন্তু কোয়ান্টাম মেকানিক্যালি এনার্জিটা ডিসক্রিট বা কোয়ান্টাইজড বলেই প্রবলেমটা হচ্ছে। তারপরে কোশ্চেন ছিল যে কেন এনার্জিটা ডিসক্রিট বা কোয়ান্টাইজ, তার উত্তর ছিল যে হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল আছে বলে। তারপর বলা হয়েছে কেন আনসার্টেনটি প্রিন্সিপাল আছে, বলা হয়েছিল যে ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি আছে বলে। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালটাকে বুঝতে গেলে তোমাকে শুরুটা করতে হবে ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি থেকে। আচ্ছা, ব্যাপারটা দু জায়গা থেকে স্টার্ট করি। ধরো প্রথমে তুমি যেটা দেখেছো সেটা হচ্ছে কি লাইট, তার একটা ডুয়েল নেচার আছে। হ্যাঁ, লাইট কিছু এক্সপেরিমেন্টে ওয়েভের মতো বিহেভ করে, যেমন ডিফ্র্যাকশন, ইন্টারফারেন্স, পোলারাইজেশন। আবার কিছু এক্সপেরিমেন্টে লাইট পার্টিকেলের মতো বিহেভ করে। হ্যাঁ, তারপরে ইন সাম এক্সপেরিমেন্টস
light behaves as wave, যেমন diffraction, interference, polarization, etc. এই এক্সপেরিমেন্টে লাইট তোমার ওয়েভের মতো বিহেভ করে। আর ইন সাম আদার এক্সপেরিমেন্টস light behaves as পার্টিকেল। কিন্তু অন্য বেশ কিছু এক্সপেরিমেন্ট আছে সেখানে লাইট তোমার পার্টিকেলের মতো বিহেভ করে। যেমন দুটো ফেনোমেনা আমরা অলরেডি পড়ে নিয়েছি, একটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট, আর একটা হচ্ছে তোমার কম্পটন এফেক্ট। এই দুটো ঘটনায় অন্তত দেখেছি লাইট তোমার পার্টিকেলের মতো বিহেভ করে। এইখান থেকে আমি বলতে পারি লাইট হচ্ছে ডুয়েল ক্যারেক্টার। ডুয়েল ক্যারেক্টার কি কি না, ওয়েভ অ্যান্ড পার্টিকেল, ডুয়েল ক্যারেক্টার। এবং তুমি যেটা দেখেছিলে এখানে যে লাইটকে যখন তুমি পার্টিকেল হিসেবে ভাবছো বা তার কর্পাসকুলার বা পার্টিকেল নেচারটা নিয়ে কথাবার্তা বলছো, তখন তুমি বলছো যে এই যে লাইট তার সঙ্গে একটা অ্যাসোসিয়েট, লাইট মানে একটা কালেকশন অফ ফোটনসের মতো, প্রত্যেকটা এনার্জি আছে ইকুয়াল টু এইচ নিউ, আর প্রত্যেকের সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা মোমেন্টাম আছে ইকুয়াল টু এইচ ওভার ল্যাম্ডা। এটা তুমি জেনেছো আর কি। মানে এক্ষেত্রে এই যে তার যে ডুয়েল ক্যারেক্টার দেখে, ডুয়েল ক্যারেক্টার তুমি কি করে বুঝবে না, মোমেন্টাম associated to light or photon of wavelength lambda is given by কি সেটা না p equal to h over lambda। এটা কম্পটন এফেক্টটাকে এক্সপ্লেন করতে গেলে এরকম তোমায় ধরে নিয়ে কিন্তু স্টাডিটাকে করতে হচ্ছে, p equal to h over lambda। তাহলে momentum associated to light or photon of wavelength lambda is given by p equal to h by lambda। তার মানে একটা লাইট যার ওয়েভলেন্থ ল্যাম্ডা ছিল তার সঙ্গে অ্যাসোসিয়েটেড মোমেন্টাম আছে হচ্ছে তোমার p। আচ্ছা, এই জায়গা থেকে আমাদের গল্পটাকে স্টার্ট করি। ধরো আমি এরকম একটা জায়গা দিয়ে কথা বললাম যে কোন একটা পার্টিকেলের পজিশনটা তুমি অ্যাকুরেটলি মাপতে পারছো, মাপতে চাইছো। So we want to determine the position of a particle accurately. We want to determine the position of a particle accurately. তো একটা পার্টিকেলের পজিশনটাকে অ্যাকুরেটলি দেখতে হয়, মানে মূলত যদি একটা মাইক্রোস্কোপিক পার্টিকেল হয়, এখানে ধরো আমি একটা মাইক্রোস্কোপিক ইচ্ছা করে জুড়ে দিলাম, মানে ছোট পার্টিকেল আর কি। We want to determine the position of a microscopic particle accurately. ঠিক আছে, তাহলে একটা পজিশনকে যদি অ্যাকুরেটলি দেখতে গেলে তোমাকে মাইক্রোস্কোপ ব্যবহার করতে হয়। বড় পার্টিকেল তো খালি চোখে তুমি দেখতে পারো, ছোট পার্টিকেল দেখতে গেলে তোমাকে মাইক্রোস্কোপ ব্যবহার করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, we have to use a microscope of high রেজলিউশন পাওয়ার। হাই রেজলিউশন পাওয়ার একটা মাইক্রোস্কোপ ব্যবহার করতে হবে। ঠিক আছে, উই হ্যাভ টু ইউজ এ মাইক্রোস্কোপ অফ হাই রেজলিউশন পাওয়ার। ঠিক আছে, আচ্ছা এবারে এই হাই রেজলিউশন পাওয়ার মাইক্রোস্কোপ যদি তুমি ব্যবহার করো, মাইক্রোস্কোপের রেজলিউশন পাওয়ার না তার সঙ্গে যে যে ওয়েভলেন্থের লাইট ব্যবহার করা হয় তার সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে হাই রেজলিউশন পাওয়ারের লাইট ব্যবহার করা মানে হচ্ছে তোমার, মানে হাই রেজলিউশন পাওয়ারের মাইক্রোস্কোপ ব্যবহার করা মানে হচ্ছে উই হ্যাভ টু ইউজ এ লাইট অফ শর্টার ওয়েভলেন্থ। তুমি যদি মাইক্রোস্কোপের রেজলিউশন পাওয়ারটাকে ভালো করতে হয় তোমাকে শর্টার ওয়েভলেন্থের লাইট ব্যবহার করতে হবে। ঠিক আছে,
আচ্ছা, এবারে মোমেন্টাম associated to light of shorter wavelength is high. কারণটা কি না, এক যেহেতু পিটা হচ্ছে তোমার এইচ ওভার ল্যামডা, আমি অলরেডি বলেছি, তাহলে যখনই ওয়েভলেন্থটা কম হয়ে যাবে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড মোমেন্টামটা তোমার অনেক বেশি হয়ে যাবে। আচ্ছা, এবারে খেয়াল করো, ধরো এই হচ্ছে একটা পার্টিকেল আছে, তার পজিশনটা, এটা তো আমি একটা এক্স ডিরেকশনের কথা ভাবছি, একটা এক্স ডিরেকশন, এইখানে পার্টিকেলটা আছে। এবার এখানে কি হচ্ছে, এখানে একটা লাইট ফেলা হচ্ছে, লাইট হলে এখানে তোমার পড়লো একটা, এটা একটা লাইট এদিক থেকে এদিকে এসে এখন লাইটটা পড়ছে। আর এবারে যে কোনো একটা পার্টিকেলের পজিশনটাকে দেখতে গেলে তো পার্টিকেলের সঙ্গে লাইটের ইন্টারাকশন হতে হবে। ধরো একটা পার্টিকেল এক্সিস্ট করে কিন্তু কোনো আলো নেই, তুমি কি সেটাকে দেখতে পাবে? পাবে না তো। কথা হচ্ছে যে কোনো জিনিস দেখতে গেলে কিন্তু আলো লাগছে। আলো কি করছে না, আলো হচ্ছে এই পার্টিকেলটাকে ধাক্কা দিচ্ছে, ধাক্কা দেওয়ার ফলে আলোটা আইদার রিফ্লেক্টেড হচ্ছে, বা তোমার ডিফ্র্যাক্টেড হচ্ছে, বা তোমার তার রিফ্র্যাক্টেড হচ্ছে। তখন তুমি বুঝতে পারো যে হ্যাঁ, ওখানে একটা কিছু আছে বা কোথাও একটা বাধা পাচ্ছে। এইটা আদারওয়াইজ দেখো তো প্রচন্ড অন্ধকার, অন্ধকার, পার্টিকেলের মতো আছে, বা কোনো একটা পার্টিকুলার বস্তু তার মতো করে আছে, তুমি তাকে দেখতে পাবে? পাবে না তো। তা দেখতে গেলে তোমার যেমন পার্টিকেলটা থাকতে হবে, তার সঙ্গে সঙ্গে তোমার লাইট লাগবে। তার মানে মূল কথা ব্যাপার হচ্ছে যে কোনো একটা পার্টিকেল দেখার জন্য লাইটের সঙ্গে একটা ইন্টারাকশন হতে হবে। আর এবারে যখন এই ইন্টারাকশনটা হচ্ছে, এই যে লাইটটা এলো সেটা একটা মোমেন্টাম নিয়ে আসছে, পি ইকুয়াল টু এইচ ওভার ল্যামডা। এবার এই পার্টিকেলটা ধরো তার একটা অলরেডি মোমেন্টাম ছিল, লেটস পার্টিকেলের সঙ্গে আসলে একটা মোমেন্টাম ছিল, ধরে নাও তোমার পি প্রাইম। পার্টিকেলের এদিক থেকে এদিকে যাচ্ছিল, তার একটা নিজস্ব মোমেন্টাম ছিল। আমি সেই মোমেন্টামটাকে এক্স ডিরেকশনে যদি বলি, সেই মোমেন্টামটাকে আমি আমার মতো করে ডিস্টার্ব করতে চাই না। মানে আমি পার্টিকেলের পজিশনটাকে এক্সাক্টলি দেখতে চাই, কিন্তু পার্টিকেলটা যদি মুভিং পার্টিকেল হয় তার সঙ্গে আসলে একটা মোমেন্টাম থাকতে পারে, আমি মোমেন্টামটাকে ধরো ডিস্টার্ব করতে চাই না। কিন্তু যখন ফোটনটা এখানে গিয়ে ধাক্কা দিল, বা লাইট পার্টিকেলটা এখানে গিয়ে ধাক্কা দিচ্ছে, তখন তো এই ফোটনের সঙ্গে অ্যাসোসিয়েটেড মোমেন্টাম আর এই লাইটের যে আর পার্টিকেলের যে মোমেন্টাম, তাদের মতো ধাক্কাধাক্কি হচ্ছিল। তো ধাক্কাধাক্কি হয়ে কি হচ্ছে, ধাক্কাধাক্কি হয়ে গিয়ে দেখা গেল যে পার্টিকেলটা যেদিকে যাওয়ার কথা ছিল, অ্যাকচুয়ালি এদিকে যাওয়ার কথা ছিল, এখন তার এটা মডিফাইড হয়ে যাচ্ছে। এটা হয়তো মানে পার্টিকেলের মোমেন্টাম বলে আমি পি প্রাইম লিখেছিলাম, এখন মোমেন্টামটা পাল্টে কি তাহলে পি ডাবল প্রাইম হয়ে গেল। হ্যাঁ, বা এরকম করে না করে আর একটুখানি এদিকে করা ভালো, ভেক্টর সামের মতো হবে। তো এই তো ধরো এরকম একটা করছি, তোমার রেজাল্টেন্টটা ধরো তোমার এই দিকে গেল, এইদিকে রেজাল্টেন্টটা হয়ে গেল। মানে এমনি পার্টিকেলটা যেদিকে যাচ্ছিল, তোমার লাইটের সঙ্গে ধাক্কাধাক্কির জন্য পার্টিকেলটার মোমেন্টামটা এখন তার ওই ডিরেকশনে যাচ্ছে না, সে বেসিক্যালি অন্য ডিরেকশনে চলে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। তাহলে দেখো, তাহলে পার্টিকেলটা যখন আসছে, মানে লাইটটা যখন আসছে বা ফোটনটা যখন আসছে, সে একটা ষাটের মোমেন্টাম নিয়ে আসছে। এবারে একটা মোমেন্টামওয়ালা বা ভরবেগওয়ালা করে একটা ফোটন, যখন একটা পার্টিকেল তার নিজস্ব একটা ভরবেগ আছে, তার সঙ্গে যখন ধাক্কাধাক্কি করছে, তাহলে পার্টিকেলের মোমেন্টামটা পাল্টে যাচ্ছে। তাহলে কি হলো, তাহলে দেখো এই যে ওয়েভ, মানে আমি কি করছি, একটা পার্টিকেলের পজিশনটাকে এক্স্যাক্টলি দেখতে চাইছি, সেখানে আমাকে হাই রেজলিউশন পাওয়ারের মাইক্রোস্কোপ ব্যবহার করতে হচ্ছে। মাইক্রোস্কোপের রেজলিউশন পাওয়ার বেশি হওয়ার জন্য যে লাইটটাকে ব্যবহার করছে, সেটা শর্টার ওয়েভলেন্থের লাইট হবে। আর ওয়েভলেন্থের মানে শর্টার ওয়েভলেন্থের লাইট যখন তুমি দিচ্ছ, তার সঙ্গে আশকের মোমেন্টামটা বেশি হচ্ছে। আর মোমেন্টাম যখন বেশি হচ্ছে, সেই ফোটনের মোমেন্টামের সঙ্গে পার্টিকেলের মোমেন্টাম ধাক্কাধাক্কি হয়ে কি হচ্ছে না, মোমেন্টামটা বেসিক্যালি গন্ডগোল হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, মোমেন্টাম অফ দ্য পার্টিকেল becomes uncertain due to collision of particle and light. তাহলে কি হলো, দেখো মোমেন্টামটা আমি যেটা আশা করেছিলাম সেটা আমি আর পাচ্ছি না, মোমেন্টামটা চেঞ্জ হয়ে গেল, বা মোমেন্টামটা আর তুমি বলতে পারছো না মোমেন্টাম এখন আর কত। আগে হলে যদি ধাক্কাধাক্কি হয়ে মোমেন্টাম না পাল্টাতো, আমি আগে মোমেন্টাম জানতাম, কিন্তু এই ধাক্কাধাক্কির জন্য মোমেন্টামটা একটা পাল্টে গেল। তাহলে আমার ইন্টেনশন ছিল পজিশনটাকে অ্যাকুরেটলি মাপা, পজিশনটাকে অ্যাকুরেটলি মাপতে গিয়ে কি হলো, মোমেন্টামটা তোমার গন্ডগোল হয়ে গেল।
আচ্ছা, তাহলে এবার উল্টো দিকে ধরো অল্টারনেটিভলি তুমি যেটা করতে পারতে, অল্টারনেটিভ আমি এরকম করতে পারতাম, ধরো আমি বললাম যে না আমি মোমেন্টামটাকে ঘাঁটাবো না, উই ডু নট ওয়ান্ট টু ডিস্টার্ব দ্য momentum of the particle. We do not want to disturb the momentum of the particle. That is, we want to determine the momentum of the particle accurately. তো এখন আমি মোমেন্টামটাকে অ্যাকুরেটলি মাপতে চাইছি, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে করতে হবে এটা উই ওয়ান্ট টু, মানে উই, তখন আমাকে কি করতে হবে? উই হ্যাভ টু use a light of lower momentum. আমাকে তাহলে লোয়ার মোমেন্টাম ওয়ালা কোন একটা লাইট দিয়ে ধাক্কা দিতে হবে, যাতে করে মানে এই যে লাইটটাকে ধাক্কা দিচ্ছে তার যদি মোমেন্টাম খুব কম হয়, তাহলে এক্সপেক্টেড যে পার্টিকেলের মোমেন্টামটা চেঞ্জ হবে না বা পার্টিকেলটা কিছু নড়াতে পারবে না। উই হ্যাভ টু ইউজ এ লাইট অফ লোয়ার মোমেন্টাম। আচ্ছা, এবারে ওয়েভলেন্থ অ্যাসোসিয়েটেড টু এ লাইট অফ লোয়ার মোমেন্টাম ইজ লং। কারণটা কি না, যেহেতু তোমার ল্যামডাটা তো এখন এইচ ওভার পি, পি যদি এইচ ওভার ল্যামডা হয়, তাহলে ল্যামডা কিন্তু এইচ ওভার পি, পি যত ছোট হবে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভলেন্থটা অনেক বড় হয়ে যাবে। আর ওয়েভলেন্থ যখন বড় হয়ে যাবে তখন কি হয়ে যাবে? রেজলিউশন পাওয়ার অফ দ্য মাইক্রোস্কোপ উইল বি পুয়ার। তখন মাইক্রোস্কোপের রেজলিউশন পাওয়ারটা খুব খারাপ হয়ে যাবে। তখন কি হবে? মাইক্রোস্কোপের রেজলিউশন পাওয়ার যদি খুব খারাপ হয়ে যায়, যে পজিশন cannot be determined accurately, position cannot be determined accurately, or position will be uncertain. তাহলে সেকেন্ড ফেজে যেটা বললাম, যদি আমি এরকম চাই যে পার্টিকেলের মোমেন্টামটাকে আমি কোনোভাবে ডিস্টার্ব করব না, তাহলে যে লাইটটাকে ব্যবহার করতে হবে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড মোমেন্টাম খুব কম হতে হবে। আর লাইট বা ফোটনের সঙ্গে অ্যাসোসিয়েটেড মোমেন্টাম যদি কম হয়, তাহলে ওয়েভলেন্থটা কিন্তু অনেক বড় হতে হবে, আচ্ছা, বা লম্বা হতে হবে। আচ্ছা, ওয়েভলেন্থ যখনই লম্বা হয়ে যাচ্ছে, তখন কিন্তু যে মাইক্রোস্কোপ দিয়ে তুমি পজিশনটাকে দেখার চেষ্টা করছিলে, সেই মাইক্রোস্কোপের রেজলিউশন পাওয়ারটা খারাপ হয়ে যাচ্ছে। মাইক্রোস্কোপের রেজলিউশন পাওয়ার যদি খারাপ হয়ে যায়, তাহলে কি হবে? তুমি পজিশনটাকে অ্যাকুরেটলি দেখতে পাচ্ছ না, অর্থাৎ পজিশন দেখার মধ্যে একটা আনসার্টেনিটি থেকে যাচ্ছে। তাহলে দেখো, তাহলে প্রথমটায় যেটা হলো যে আমি পজিশনটাকে অ্যাকুরেটলি দেখতে চাইছি, তাহলে মোমেন্টাম গন্ডগোল হয়ে যাচ্ছে। পরেরটা হচ্ছে মোমেন্টামটাকে আমি গন্ডগোল করতে চাইছি না, বা মোমেন্টামটাকে অ্যাকুরেটলি মাপতে চাইছি, তো পজিশনটা আমি এক্স্যাক্টলি দেখতে পাচ্ছি না। এইটা যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমি কি কনক্লুশন ড্র করতে পারি? পজিশন দেখতে গেলে মোমেন্টাম গন্ডগোল, মোমেন্টাম দেখতে গেলে পজিশন গন্ডগোল। তাহলে এখান থেকে যেটা কনক্লুশন ড্র করতে পারি সেটা হচ্ছে এই, যে পজিশন অ্যান্ড momentum of a particle cannot be determined simultaneously with arbitrary precision. Cannot be determined simultaneously with arbitrary precision. Position and momentum of a particle cannot be determined simultaneously with arbitrary precision.
এইটাই হচ্ছে তোমার হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, বা অনেক সময় বলে হাইসেনবার্গ পজিশন মোমেন্টাম আনসার্টেনিটি প্রিন্সিপাল। আমরা এখন পজিশন মোমেন্টাম নিয়ে কথাবার্তা বলছি। তার পজিশনের মোমেন্টাম হবে পার্টিকেল ক্যানট বি ডিটারমাইন সাইমালটেনিয়াসলি উইথ আরবিট্রারি প্রিসিশন। আচ্ছা, তাহলে এই যে পজিশন এবং মোমেন্টাম দুটোকে সাইমালটেনিয়াস উইথ আরবিট্রারি প্রিসিশন মাপতে পারা যাবে না, এটা আমি কিসের বেসিসে বললাম? এটা আমি মূলত যেটা বললাম সেটা হচ্ছে তোমার মানে লাইটের যে ডুয়েল ক্যারেক্টার আছে তার রেসপেক্টে। আর এই একই সিচুয়েশন তুমি পার্টিকেলের যে ডুয়েল ক্যারেক্টার আছে সেই রেসপেক্টও এক্সপ্লেন করতে পারো। তাহলে অল্টারনেটিভলি জিনিসটাকে তুমি এইরকম ভাবে এক্সপ্লেন করো। ধরো তুমি ডি ব্রগলির ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি থেকে যেটা দেখেছো সেটা হচ্ছে যে প্রত্যেকটা পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা ওয়েভ ক্যারেক্টার আছে। তাহলে ফ্রম ডি ব্রগলির ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি আমি কি দেখেছি, সেটা হচ্ছে ফর এভরি মুভিং পার্টিকেল there is an associated wave called the matter wave, and the wavelength of this matter wave lambda equal to h over p, এটা আমরা দেখেছি। তাহলে lambda equal to h over p, এটা আমরা দেখেছি। তাহলে প্রত্যেকটা মুভিং পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা ওয়েভ আছে যাকে বলছে ম্যাটার ওয়েভ, এবং ওয়েভলেন্থ অফ দিস ম্যাটার ওয়েভ lambda equal to h over p, এটা আমরা দেখেছি। এবারে কোশ্চেনটা এটা ছিল যে হোয়াট ইজ দ্য নেচার অফ দিস ম্যাটার ওয়েভ, হোয়াট ইজ দ্য নেচার অফ দিস, হোয়াট ইজ দ্য নেচার অফ দিস ম্যাটার ওয়েভ। তাতে প্রথম যে অপশনটা আমরা বলেছিলাম যে is it a plane wave with a definite momentum? এটা কি এরকম যেটা একটা প্লেন ওয়েভ উইথ এ ডেফিনাইট মোমেন্টাম? আচ্ছা, প্লেন ওয়েভ উইথ এ ডেফিনাইট মোমেন্টাম সেইটার আমি এঁকেছিলাম, কি ছিল সেটা? এইরকম করে বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছিল। এটা এদিক থেকে এদিকে যাচ্ছিল, মানে এইটা বেসিক্যালি এই যে ওয়েভটা তোমার দ্বারা একটা বাঁ দিকেও যত দূর খুঁজে যেতে পারে, ডান দিকেও যত দূর খুঁজে যেতে পারে, অর্থাৎ প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটির মতো সর্বত্র যেতে পারে। দেখো, তাহলে এই পার্টিকুলার কেসে যখন তুমি একটা মানে যদি মনে করো একটা প্লেন ওয়েভ দিয়ে তুমি ম্যাটারের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভকে তুমি বোঝাবে, তখন এটা হয়ে যাচ্ছে কি তোমার মোমেন্টামটা ডেফিনাইট বলছো তুমি, মানে যে প্লেন ওয়েভ উইথ ডেফিনাইট মোমেন্টাম যখন বলছো, তাহলে আনসার্টেনটির মোমেন্টাম যেটা আনসার্টেনটির মোমেন্টাম ডেল্টা এক্স যদি বলো, ডেল্টা পি এক্স যদি বলো, এটা জিরো হয়ে গেল। তারা ডেফিনাইট মোমেন্টাম নিয়েছো, তো তার মানে আনসার্টেনটির মোমেন্টাম ডেল্টা পি এক্সটা তোমার জিরো হয়ে গেল। আর আনসার্টেনটির পজিশন তখন কি হচ্ছে, আনসার্টেনটি পজিশনটাকে যদি ডেল্টা এক্স সিম্বল দিয়ে করি, এটা তোমার টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাচ্ছে। কারণটা কি, অ্যাজ প্লেন ওয়েভ ইজ কমপ্লিটলি ডিলোকালাইজ। এটা আমরা আগের দিনও বলেছিলাম, যেহেতু এই প্লেন ওয়েভটা কমপ্লিটলি ডিলোকালাইজ, অর্থাৎ সে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যেদিকে খুশি তোমার যেতে পারে, তাহলে তার পজিশনটা কোথায়? সে পজিশনটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে যেখানে খুশি থাকতে পারে, তার মানে তার পজিশনটা কমপ্লিটলি আরবিট্রারি বা
প্লেন ওয়েভ ইজ কমপ্লিটলি রিলোকালাইজ বলে তার পজিশনটা যে কমপ্লিটলি আরবিট্রারি অর্থাৎ আনসার্টেনটির পজিশনটা টেন্স টু ইনফিনিটি হয়ে গেল। তার মানে কি হলো দেখো এখানে, তাহলে প্রথম অপশানে যদি তুমি বলো যে পার্টিকেলটাকে তুমি একটা প্লেন ওয়েভ উইথ এ ডেফিনাইট মোমেন্টাম বলবে অর্থাৎ মোমেন্টামটা তুমি ফিক্সড রেখে দেবে, তখন পজিশনটা হয়ে যাচ্ছে কমপ্লিটলি আরবিট্রারি এবং দেখো আনসার্টেনটির পজিশনটা টেন্স টু তোমার ইনফিনিটি হয়ে যাচ্ছে। আচ্ছা, মানে অন্য যে অপশানটা হতে পারতো, অপশান 2 এটা হতে পারতো যে এটা এরকম হতে পারতো, ইজ ইট এ সুপারপজিশন অফ ইনফাইনাইট নাম্বার অফ প্লেন ওয়েভস উইথ ডিফারেন্ট মোমেন্টাম। এটা কি এরকম যে এটা একটা সুপারপজিশন অফ ইনফাইনাইট নাম্বার অফ প্লেন ওয়েভ উইথ ডিফারেন্ট মোমেন্টাম, এরকম কি হতে পারে? আচ্ছা, এই পার্টিকুলার কেসে তুমি দেখেছিলে কি না, এই পার্টিকুলার কেসে ওয়েভটা কেমন দেখতে হয়ে যায় না, এটা তোমার একটা ডেল্টা ফাংশন টাইপের দেখতে হয় যে মানে একটা পার্টিকুলার পজিশনই তুমি জাস্ট ওয়েল পিকড হবে, হ্যাঁ, একটা পার্টিকুলার পজিশনই সে বেসিক্যালি পিক, আর অন্যত্র তার এটা হচ্ছে অটোমেটিক্যালি জিরো হয়ে যাচ্ছে, মানে এরকম টাইপের একটা 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 তোমার ডেল্টা ফাংশন টাইপের জিনিস হয়ে যাচ্ছে। এটা এটা হচ্ছে তোমার ডেল্টা ফাংশন টাইপের আর কি, তার কাছে পজিশনটা পুরো ডেফিনাইট হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ডেল্টা ফাংশন। ডেল্টা ফাংশন টাইপের তাহলে কোনো একটা এদিকে প্লাস ইনফিনিটি এদিকে মাইনাস ইনফিনিটি যাই হোক না কেন, কোনো একটা পার্টিকুলার পজিশন, ধর আমি সি একটা পজিশন হয়তো বলেছি, সেই পজিশনেই কিন্তু পার্টিকেলটা তোমার থাকছে। তাহলে এই সেকেন্ড যে সিচুয়েশনটা, সেক্ষেত্রে কি হচ্ছে, পজিশনটা ইজ ডেফিনাইট, সেক্ষেত্রে পজিশন ইজ ডেফিনাইট or uncertainty in position ডেল্টা এক্স সেটা তোমার জিরো হলো, কারণ একদম পরিষ্কার বুঝতে পারবে একটা পার্টিকুলার পয়েন্টেই পার্টিকেলটা তোমার আছে। কিন্তু মোমেন্টাম কি হবে, তুমি কিন্তু ইনফাইনাইট নাম্বার অফ প্লেন ওয়েভ উইথ ডিফারেন্ট মোমেন্টাম তার সুপার পজিশন নিয়েছো, তাহলে মোমেন্টাম অফ দ্য পার্টিকেল ইজ কমপ্লিটলি আরবিট্রারি, মোমেন্টাম ইজ কমপ্লিটলি arbitrary or uncertainty in momentum ডেল্টা পিএক্সটা, এইটা কিন্তু তোমার টেন্ডস টু ইনফিনিটি হয়ে গেল। তাহলে সেকেন্ড সিচুয়েশনে তুমি প্রথম সিচুয়েশনটা যখন ভাবলে যেটা প্লেন উইথ এ ডেফিনাইট মোমেন্টামটাকে পুরো ফিক্সড করে দিচ্ছ, তখন পজিশনটা দেখতে পাচ্ছ কমপ্লিটলি আরবিট্রারি হয়ে যাচ্ছে। আর পরের সিচুয়েশনে যখন তুমি বলছো যে তার পজিশনটা তুমি ফিক্স করবে, তার জন্য ইনফাইনাইট নাম্বার অফ প্লেন ওয়েভ উইথ ডিফারেন্ট মোমেন্টাম তার সুপার পজিশন নিলে, তাতে আবার উল্টো যে সমস্যাটা হলো, তার ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ কি তার মোমেন্টামটা কমপ্লিটলি আরবিট্রারি হয়ে যাচ্ছে, পজিশনটা গতি বা ডেফিনাইট হচ্ছে, যে মোমেন্টামটা কমপ্লিটলি আরবিট্রারি হয়ে যাচ্ছে। ঠিক আছে, মোমেন্টাম ইজ কমপ্লিটলি আরবিট্রারি আর আনসার্টেন মোমেন্টাম ডেল্টা পিএক্সটা টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপর দেখো আবার ওই একই সিচুয়েশন, যে পজিশনটা ঠিক করতে গেলে মোমেন্টামের গন্ডগোল, মোমেন্টামটা ঠিক করতে গেলে পজিশনের গন্ডগোল, তাহলে এখান থেকে ঠিক সেম কনক্লুশনে তুমি পৌঁছাচ্ছ। হ্যাঁ, কনক্লুশনটা তাহলে কি হলো, এখানেও কনক্লুশনটা সেই একই, সেটা হচ্ছে তোমার position and momentum of a particle cannot be determined simultaneously with arbitrary precision. Position and momentum of a particle cannot be determined simultaneously with arbitrary precision. ঠিক আছে, তো দেখো তাহলে তুমি দুরকম করি, একটা হচ্ছে লাইট, যেটাকে তুমি একদিন ওয়েভ হিসেবে জানতো, তার যে পার্টিকেল ক্যারেক্টার আছে বা অ্যাজ এ হোল লাইটের ডুয়েল ক্যারেক্টার আছে, সেইখান থেকে তুমি বুঝতে পারলে কেন পজিশন এবং মোমেন্টামটাকে দুটোকে সাইমালটেনিয়াস উইথ আরবিট্রারি প্রিসিশন বের করতে পারা যাবে না। আর উল্টো দিকে একটা পার্টিকেল, হ্যাঁ, যে পার্টিকেলটার ওয়েভ ক্যারেক্টার আছে তুমি জানো, সেখানেও বেসিক্যালি পার্টিকেলের ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি, সেখান থেকে তুমি বুঝতে পারলে যে
position and momentum of a particle cannot be determined simultaneously with arbitrary precision. ঠিক আছে, বোঝা গেল? তাহলে এবারে তাহলে উপায়টা কি? হ্যালো, শুনতে পাচ্ছ তো? তাহলে ওয়ে আউটটা কি, উপায়টা কি? আচ্ছা, উপায়টা দেখো, একটা উপায় তো সাডেনলি বলা হয়েছিল যে তুমি ম্যাটার ওয়েভটাকে তুমি যদি একটা ওয়েভ প্যাকেট ভাবো, মানে বেসিক্যালি একটা পসিবিলিটি এটা হতে পারে যে যে তোমার দ্য ম্যাটার ওয়েভ ক্যান বি এ superposition of finite number of plane waves with different momentum, finite number of plane waves with different momentum. এটা কি দেবে না, this gives a wave packet. আচ্ছা, এই ওয়েভ প্যাকেটের ক্ষেত্রে এটা হচ্ছে যে নাইদার ম্যাটার, এটা যেটা হতে পারে যে নাইদার পজিশন নর মোমেন্টাম আর definite but they lie within a given domain. তাতে যেটা হচ্ছে যে পজিশনের মোমেন্টাম দুটোই তোমার একদম ডেফিনাইট হলো না, আইদার পজিশন নন মোমেন্টাম, পজিশনটা ডেফিনাইট হলো না, মোমেন্টাম ডেফিনাইট হলো না, বাট দে লাই উইদিন এ গিভেন ডোমেইন, মানে তাদের ইনফিনিটিও হলো না। মানে ব্যাপারটা কীরকম দেখো, ধরো তুমি যদি ওয়ান ডাইমেনশনের কথাটা ভাবো, এই যদি ধরো সেক্ষেত্রে তোমার একটা ওয়েব প্যাকেটের ছবি আমরা আগের দিন এঁকেছিলাম, এই একটা, এটা হচ্ছে তোমার একটা ওয়েব প্যাকেটের মতো। এক্ষেত্রে এটা হচ্ছে পজিশনটা একটা ডেফিনাইট পজিশনে এখানে আছে তুমি বলতে পারো না, তার বদলে কি বলতে পারছো যে পজিশনটা একটা শার্টের রেঞ্জ ডেল্টা এক্স তার মধ্যে আছে। আর যেহেতু আমি বেশ কতকগুলো প্লেন ওয়েভ উইথ ডিফারেন্ট মোমেন্টাম তার সুপার পজিশন নিয়েছি, সেইখানে ডেল্টা এক্সটাও তোমার একটা শার্টেন রেঞ্জের মধ্যে উইদিন শার্টেন ডোমেইন, আর ডেল্টা পিএক্সটাও কিন্তু উইদিন এ সার্টেন ডোমেইন এটা থাকবে। মানে পজিশনটাও তুমি এক্স্যাক্টলি মাপার চেষ্টা করো না, মোমেন্টামটাকে এক্স্যাক্টলি মাপার চেষ্টা করো না, তুমি এটা করতে পারো যে পজিশনের একটা আনসার্টেনিটি থাকবে, মোমেন্টামের একটা আনসার্টেনিটি থাকবে, এবং সেই আনসার্টেনিটি টা নিয়েই তোমাকে চলতে হবে। মানে তুমি একদম পজিশনটাকে এক্স্যাক্টলি মাপতে গেলে মোমেন্টামটা পুরো গন্ডগোল হয়ে যাচ্ছে, মোমেন্টামটাকে এক্স্যাক্টলি মাপতে গেলে পজিশনটা তোমার গন্ডগোল হয়ে যাচ্ছে, কিন্তু পজিশন মোমেন্টাম দুটোকেই তুমি এক্স্যাক্টলি মাপতে পারবে উইথ আরবিট্রারি প্রিসিশন, সেটা হতে পারবে না। সেটা তুমি আগের দুটো সিচুয়েশন দিয়ে দেখতে পারলে, লাইটের ডুয়েল ক্যারেক্টার থেকেও বুঝতে পারলে বা পার্টিকেলের ডুয়েল ক্যারেক্টার থেকেও বুঝতে পারলে পজিশনটাও তুমি এক্স্যাক্টলি মাপতে পারবে না, মোমেন্টামটাকে এক্স্যাক্টলি মাপতে পারবে না। হ্যাঁ, মানে দুটোকেই সাইমালটেনিয়াসলি এক্স্যাক্টলি তুমি মাপতে পারবে না, একটাকে এক্স্যাক্টলি মাপতে গেলে অন্যটা গন্ডগোল হয়ে যাবে। আর ডেল্টা এক্সটা যদি জিরো করতে গেলে ডেল্টা পি এক্স টেন্স টু ইনফিনিটি হয়ে যাচ্ছে, ডেল্টা পি এক্স জিরো করতে গেলে ডেল্টা এক্সটা টেন্স টু ইনফিনিটি হয়ে যাচ্ছে। তুমি অ্যাডমো যেটা করতে পারো সেটা হচ্ছে কি ডেল্টা পি এক্স একটা ফাইনাইট রিজিয়নের মধ্যে তুমি রাখলে, এটা। আচ্ছা, এবারে নেক্সট যে কথাটা আসছে যে তুমি কতটা ভালো মাপতে পারো, মানে ধরো ডেল্টা পি এক্স কতটা ভালো তুমি মাপতে পারো। আচ্ছা দেখো, যেটা কথা হচ্ছে কি তুমি চাইবে কি যে দুটোকে বেস্ট পসিবল ওয়েতে মাপতে, কিন্তু এটাও আবার বুঝতে পারছো একটাকে বাড়াতে গেলে একটাকে ডেফিনাইট করতে গেলে অন্যটা আনসার্টেন হয়ে পড়ছে, আর অন্যটাকে সার্টেন করতে গেলে আর একটা আনসার্টেন হয়ে পড়ছে। সেখানে তুমি মানে দুটোকেই তো ঠিকঠাক করে মাপতে পারছো না, কিন্তু বেস্ট পসিবল ওয়েতে তুমি কি করে মাপতে পারো। আচ্ছা এবারে আমি দেখো
একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে যদি একটা জিনিস বাড়লে আর একটা জিনিস কমে, দুটো সিচুয়েশন হতে পারে। ধরো ডেল্টা এক্স প্লাস ডেল্টা পি এক্স, এইটা যদি তুমি একটা ফাইনাইট কিছু একটা করতে চাও, তাহলে একটা বাড়লে একটা কমবে। আবার ডেল্টা এ ডেল্টা পি এক্স যদি করতে চাও, এইটা যদি কিছু একটা ফাইনাইট কিছু করতে চাও, সেখানে কিন্তু একটা বাড়লে একটা কমবে। আর এবারে কথাটা হচ্ছে কি, ডেল্টা এক্স ডেল্টা পি এক্স তাতে ডাইমেনশনালি আলাদা জিনিস, তাই তো? তাহলে এদেরকে যোগ করে সেটা একটা ফাইনাইট হবে, এর কোনো মানে দাঁড়াচ্ছে না। ঠিক আছে তো? সেখানে এইটা অ্যাকচুয়ালি ভাবার দরকার নেই, ভাবতে হবে তোমাকে বেসিক্যালি এটা, কারণ ডাইমেনশনালি ডেল্টা এক্স ডেল্টা পি এক্স তারা ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি বলে তাদের যোগ হয় না। তাহলে যোগ করে এইটা প্লাস এইটা, এই যোগফলটা হচ্ছে তোমার বেসিক্যালি ফাইনাইট হবে, সেখানে একটা বাড়লে আর একটা কমবে, এটা জাস্ট দাঁড়াচ্ছে না। কিন্তু যখন ডেল্টা এক্স ডেল্টা পি এক্স করো, দুটো ডিফারেন্ট ডাইমেনশনাল কোয়ান্টিটি, তাদের তো গুণটা হতেই পারে, সেটা তো কোনো অসুবিধা নেই। এখানে আমি জাস্ট ডেল্টা এক্স ডেল্টা পি এক্স একটা ফাইনাইট হতে চাই আর কি, এইটা আমি দেখতে চাই। এবার কথাটা হচ্ছে কি, ডেল্টা এক্স ডেল্টা পি এক্স এর মিনিমাম ভ্যালুটা তোমার কি হতে পারে। তাহলে আমি যেটা নেক্সট যেটা করতে চাইছি যে এস্টিমেশন অফ দ্য মিনিমাম ভ্যালু অফ ডেল্টা এক্স ডেল্টা পি এক্স, এইটা আমি এবারে করতে চাইছি। মানে ডেল্টা এক্স ডেল্টা পি এক্স এর মানে দুটোই যদি উইথ সার্টেনটি মাপা যেত, তাহলে ডেল্টা এক্স করে ডেল্টা পি এক্স জিরো, তা দুটোর গুণফল জিরো হতে পারতো। তো সেটা তো বেস্ট পসিবল ওয়েতে ছিল, কিন্তু সেটা তো করা যাবে না বললাম। তাহলে এবার নেক্সট যেটা দেখতে চাই কি, তাহলে দুটোর মধ্যে তোমার ডেল্টা এক্স ডেল্টা পি এক্স এর মিনিমাম ভ্যালুটা তোমার কেমন হতে পারে সেটা একটু এস্টিমেট করার চেষ্টা করো। আর এই যে এক্সপেরিমেন্ট এস্টিমেশনটা করা হলো, সেটা বিখ্যাত তোমার হাইসেনবার্গ গামার এক্সপেরিমেন্ট, এইটা দিয়ে আমি করতে পারি। আচ্ছা, গামার এক্সপেরিমেন্ট কিন্তু একটা থট এক্সপেরিমেন্ট। থট এক্সপেরিমেন্ট মানে মানে হাইসেনবার্গ যখন সকাল এই এক্সপেরিমেন্টের কথাটা বলছে, তখন তোমার এই এক্সপেরিমেন্টটা করা সম্ভব হয়নি, এখন করা গেছে। কিন্তু তখন এটাকে একটা থট এক্সপেরিমেন্টের পর্যায়ে, তার টার্গেটটা কি ছিল, মানে এটা একটা থট এক্সপেরিমেন্ট, সেটা প্রথমে বলি। দেখো, যে কোনো এক্সপেরিমেন্টই বেসিক্যালি শুরুতে থাকে থট এক্সপেরিমেন্ট। তুমি তো মনে মনে প্রথমে ভাবো যে তুমি কি করবে, ততক্ষণ না পর্যন্ত ল্যাবরেটরিতে গিয়ে কাজটা করছো, ততক্ষণ পর্যন্ত ওটা কিন্তু থট এক্সপেরিমেন্ট। ঠিক আছে? এবারে হ্যাঁ, এবারে পরবর্তীকালে যেটা হলো যে যখন তোমার ধরো মানে সত্যি সত্যি গামা রেকে হ্যান্ডেল করা সম্ভব হচ্ছে, তখন গামারে মাইক্রোস্কোপ এলো, তখন তোমার এক্সপেরিমেন্টটা করা সম্ভব হচ্ছে 90s। তাহলে তখনও পর্যন্ত একটা থট এক্সপেরিমেন্ট। আর হাইজেনবার্গ মোটিভেশনটা হচ্ছে যে সে একটা মাইক্রোস্কোপ ইউজ করবে, তার রেজলিউশন পাওয়ারটা প্রচন্ড হাই। এবারে রেজলিউশন পাওয়ার অফ দ্য মাইক্রোস্কোপ প্রচন্ড হাই হতে গেলে তাকে যে ওয়েভলেন্থের লাইট ব্যবহার করতে হবে, তার ওয়েভলেন্থ যত ছোট হবে তত ভালো। এবারে যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন স্পেকট্রাম তোমরা দেখেছো, তাতে হচ্ছে গামা রেটা তার ওয়েভলেন্থ হচ্ছে শর্টেস্ট। মানে গামা রে হ্যাজ শর্টেস্ট ওয়েভলেন্থ, সেই জন্যে রেজলিউশন পাওয়ার অফ দ্য মাইক্রোস্কোপ উইল বি বেস্ট, রেজলিউশন পাওয়ারটা বেস্ট হবে। সেখানে পজিশন ক্যান বি ডিটারমাইন্ড উইথ লিস্ট ইনঅ্যাকুরেসি। অর্থাৎ অ্যাবসলিউটলি অ্যাকুরেটলি মাপা যাবে না, লিস্ট ইনঅ্যাকুরেসিতে তুমি এটাকে মাপতে পারবে, মানে যতটা অ্যাকুরেট সম্ভব, বা বেস্ট অ্যাকুরেসি বা লিস্ট ইনঅ্যাকুরেসি, এটা আমি বলি। তাহলে মাইক্রোস্কোপটা কেমন দেখো সেট আপটা, ধরো তুমি একটা একটা লেন্স নিয়েছো, দেখে গেল, ধরো হচ্ছে এক্স ডিরেকশন, এই হচ্ছে তোমার এক্স্যাক্টলি পজিশনটা যেটা তুমি দেখতে চাইছো।
আর তোমার জন্য কি করতে হচ্ছে, তোমাকে এটা দেখো, যেটা হচ্ছে যে তোমার এখানে একটা মাইক্রোস্কোপ, সেইটা দিয়ে তখন তুমি এটাকে ফোকাস করছো, ফোকাস করলে কি লাইটটা পড়বে, এখানে গিয়ে সে বেসিক্যালি কনভার্জ করবে, এখানে গিয়ে তোমার লাইটটা বেসিক্যালি কনভার্জ করবে। এই যে হাফ অ্যাঙ্গেল, এখানে মাইক্রোস্কোপে থিটা বলা হচ্ছে, এটা তোমার লেন্স থিটা। তো দেখো এবারে এখানে তোমার লাইট পড়ছে, লাইটটা কনভার্জ করছে, এই পয়েন্টটা কনভার্জ যদি করে, এটা ধরো তোমার এক্স ডিরেকশন, এই পয়েন্টটা যদি কনভার্জ করে তখন তুমি পজিশনটা অ্যাকুরেটলি দেখতে পাবে। তো ভালো, ধরে নাও এই পার্টিকেলটা কোনো একটা গিভেন ডিরেকশনে একটা ডেফিনিট মোমেন্টাম নিয়ে যাচ্ছিল, আমি তার একটা ডেফিনিট মোমেন্টাম আছে, তো যে লাইটটা এলো সেই লাইটটা সেও নিজে একটা মোমেন্টাম নিয়ে আছে, সেই মোমেন্টামটা কত, পি ইকুয়াল টু এইচ ওভার ল্যামডা, এটা। আচ্ছা, এবারে তার মানে এ যে ওয়েভলেন্থে লাইট ইউজ করছে সেটা হচ্ছে ওয়েভলেন্থ যদি ল্যামডা হয়, তাহলে আনসার্টেনটি ইন দ্য ডিটারমিনেশন অফ পজিশন, আনসার্টেনটি ইন দ্য ডিটারমিনেশন অফ পজিশন ডেল্টা এক্স, সেটা কি হবে, সেটা হবে 1 বাই রেজলিউশন পাওয়ার অফ দ্য মাইক্রোস্কোপ, 1 বাই রেজলিউশন পাওয়ার অফ দ্য মাইক্রোস্কোপ, এটা। এবং এটা হয় কি জানো, এটা হচ্ছে তোমার এই ল্যামডা বাই সাইন থিটা এই অর্ডারে হয়, মানে রেজলিউশন মানে মানে বেসিক্যালি হচ্ছে তুমি দেখো একটা সাইন থিটা বাই ল্যামডা হলে কি হতো, রেজলিউশন পাওয়ারটা হতো, ঠিক আছে। তাহলে ল্যামডা কত ছোট, রেজলিউশন পাওয়ারটা তত বেশি। তাহলে এবারে যদি তুমি ডেল্টা এক্সটাকে করো, তাহলে রেজলিউশন পাওয়ারটাকে উল্টে গেল, মানে রেজলিউশন পাওয়ারটা হচ্ছে সাইন থিটা বাই ল্যামডা হয়, রেজলিউশন পাওয়ারটা সাইন থিটা বাই ল্যামডা হয়, ডেল্টা এক্সটা কত হবে, ল্যামডা বাই সাইন থিটা। তাই এটা হচ্ছে আনসার্টেনটি ইন দ্য ডিটারমিনেশন অফ পজিশন, এটা মাইক্রোস্কোপের প্রিন্সিপাল থেকে আসে। রেজলিউশন পাওয়ারটা হচ্ছে সাইন থিটা বাই ল্যামডা, যেখানে সাইন থিটাটা হচ্ছে এই থিটাটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, হাফ অ্যাঙ্গেল বলা হয় সেটাকে, এটা। তাহলে ডেল্টা এক্স হচ্ছে ল্যামডা বাই সাইন থিটা হবে। আচ্ছা, আচ্ছা, এবারে তুমি যদি আনসার্টেনটি ইন দ্য ডিটারমিনেশন অফ মোমেন্টাম দেখতে চাও, আনসার্টেনটি ডিটারমিনেশন অফ মোমেন্টাম ডেল্টা পি এক্স, হ্যাঁ। তো দেখো এই যে লাইটটা আসছে যার ওয়েভলেন্থ ল্যামডা, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড মোমেন্টাম তো পি, তাহলে তার যদি এক্স ডিরেকশন বরাবর মোমেন্টামের কম্পোনেন্টটা দেখো, তাহলে পি এক্সটা সেটা কত হবে, সেটা বেসিক্যালি এইচ ওভার ল্যামডা ইন্টু সাইন থিটা, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই মোমেন্টটা যদি পি হয়, তাহলে এই কম্পোনেন্টটা কত, পি এক্স হচ্ছে এইচ ওভার ল্যামডা সাইন থিটা। তাহলে এবারে একটা পার্টিকেল তার নিজস্ব একটা মোমেন্টাম ছিল, ঠিক আছে। এবারে এই লাইটটা ধাক্কা দেওয়ার জন্য তার মোমেন্টাম যেটা চেঞ্জ হবে সেটাই আনসার্টেনটি, সেটা অফ দ্য অর্ডার অফ কেমন হচ্ছে, দিস ইজ অফ দ্য অর্ডার অফ তোমার এইচ বাই ল্যামডা সাইন থিটা, এই অর্ডারে। মানে পার্টিকেলের মোমেন্টামের আনসার্টেনটিটা হচ্ছে কোন একটা গিভেন ডিরেকশনে, লেটস সে এক্স ডিরেকশনে, মানে আনসার্টেনটি দ্য মোমেন্টাম, আনসার্টেনটি অফ মোমেন্টাম অফ দ্য পার্টিকেল, ধরো ইন এক্স ডিরেকশন, আমি দেখছি ইন এক্স ডিরেকশন, সেটা কি হচ্ছে না, লাইট যেটা এলো, ফোটন যেটা এলো, তার মোমেন্টামের যে কম্পোনেন্টটা এক্স ডিরেকশনে যাচ্ছে সেইটা, তো সেটা কত ডেল্টা পি এক্স বলে, সেটা কত এইচ ওভার ল্যামডা সাইন থিটা। তাহলে দেখো ডেল্টা এক্সটা হচ্ছে ল্যামডা বাই সাইন থিটা, ডেল্টা পি এক্স হচ্ছে এইচ ওভার ল্যামডা সাইন থিটা। তাহলে এখান থেকে ক্লিয়ারলি ডেল্টা পি এক্স এই গুণফলটা কত হচ্ছে, অফ দ্য অর্ডার অফ, দেখো তোমার প্রথমটা হচ্ছে তোমার ল্যামডা বাই সাইন থিটা, তারপরে হচ্ছে এইচ ওভার ল্যামডা ইন্টু সাইন থিটা, দেখো দিস ইজ অফ দ্য অর্ডার অফ তোমার এইচ হয়ে যাচ্ছে। মানে এক্স্যাক্ট রিলেশনটা পেলাম না, কিন্তু আমি এইটুকু বুঝলাম দিস ইজ অফ দ্য অর্ডার অফ তোমার এইচ, প্লাঙ্ক কনস্ট্যান্টের অর্ডারে হবে। তাহলে এবারে পরবর্তীকাল ল্যাটার এক্স্যাক্ট কোয়ান্টাম মেকানিক্স or operator algebra
শোজ দ্যাট কি না ডেল্টা এক্স ডেল্টা পি এক্স এটা এক্স্যাক্টলি এই হচ্ছে তোমার রিলেশনটা ডেল্টা এক্স ডেল্টা পি এক্স গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই টু। তাহলে এই যে পজিশন মোমেন্টাম আনসার্টেনিটি প্রিন্সিপালের যে এক্সাক্ট রিলেশন কোয়ান্টিটেটিভ রিলেশনটা হচ্ছে এই ডেল্টা এক্স ডেল্টা পি এক্স গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই টু। হাইসেনবার্গ তার সময় গামারে মাইক্রোস্কোপ দিয়ে এটাকে বুঝতে পেরেছিলেন যে ডেল্টা এক্স ডেল্টা পি এক্স অফ দ্য অর্ডার অফ এইচ হবে, প্লাঙ্ক কনস্ট্যান্টের অর্ডারে হবে, কিন্তু সেটা পরবর্তীকালে এক্স্যাক্টলি যেটা দেখতে পাওয়া গেল সেটা হচ্ছে ডেল্টা এক্স ডেল্টা পি এক্সটা অ্যাকচুয়ালি তোমার গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই টু। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে হাইসেনবার্গ পজিশন মোমেন্টাম আনসার্টেনিটি প্রিন্সিপাল, তার হচ্ছে রিলেশন। আচ্ছা, এবারে এখান থেকে দু একটা কথাবার্তা তোমাদের একটুখানি বলার দরকার আছে। তাহলে এই যে আনসার্টেনিটি রিলেশনটা একদিকে যখন ডেল্টা এক্স লিখছো আর দিকে ডেল্টা তুমি পি এক্স লিখছো, তাহলে আনসার্টেনিটি রিলেশনটা কাদের মধ্যে থাকে? এটা শুধুমাত্র তোমার ক্যানোনিক্যাল পেয়ারের মধ্যে থাকে। আনসার্টেনিটি রিলেশন exists between the canonical or conjugate pairs. হ্যাঁ, আনসার্টেনিটি রিলেশন এক্সিস্ট বিটুইন দ্য ক্যানোনিক্যাল আর কনজুগেট পেয়ার্স। ঠিক আছে, কিরকম ব্যাপারটা? ধরো তুমি যদি একটা পজিশনের কথা বলো আর তার ক্যানোনিক্যাল মোমেন্টাম বলো, পজিশন যদি এক্স হয় তার ক্যানোনিক্যাল মোমেন্টাম হচ্ছে পি এক্স, পজিশন যদি ওয়াই হয় তার ক্যানোনিক্যাল মোমেন্টাম পি ওয়াই, পজিশন যদি জেড হয় ক্যানোনিক্যাল মোমেন্টাম হচ্ছে পি জেড। আচ্ছা, পরে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে যদি পজিশনটাকে আর বলো তখন ক্যানোনিক্যাল মোমেন্টাম হচ্ছে পি আর, এটাকে থিটা বলো এটা হচ্ছে তোমার পি থিটা, এটা দেখবে সমারফিল্ড থিওরিতে সব লাগে। অথবা যদি অ্যাঙ্গুলার পজিশন ফাই বলো এটা হচ্ছে তোমার এল অ্যান্ড সো অন। ঠিক আছে, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? বুঝতে পারলাম কেটেছে, আসবে হয়তো। হ্যাঁ, এটা কেটে গিয়েছিল মানে 1-2 মিনিটের জন্য। জাস্ট 1 মুহূর্ত আগে কেটে গিয়েছিল, তাই তো? হ্যালো, এই পর্যন্ত দেখেছো তো? পজিশনটা হচ্ছে পজিশনগুলো এইটা, ক্যানোনিক্যাল মোমেন্টামগুলো এটা। তা এইখান থেকে তুমি যদি আনসার্টেনিটি রিলেশনটা দেখো, আনসার্টেনিটি রিলেশনগুলো কিরকম? এটা হচ্ছে তোমার ডেল্টা এক্স ডেল্টা পি এক্স গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই টু, ডেল্টা ওয়াই ডেল্টা পি ওয়াই গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই টু, ডেল্টা জেড ডেল্টা পি জেড ডেল্টা পি জেড গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই টু, ডেল্টা আর ডেল্টা পি আর গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই টু, ডেল্টা থিটা ডেল্টা পি থিটা গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই টু, ডেল্টা ফাই ডেল্টা এল গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই টু। মানে দেখো এই আনসার্টেনিটি রিলেশনটা কিন্তু এইরকম। হ্যাঁ, এবার যারা ক্যানোনিক্যাল নয় তাদের ক্ষেত্রে কিন্তু এই রিলেশনটা থাকবে না। মানে তুমি কত ধরো একদিকে ডেল্টা এক্স বলো একদিকে ডেল্টা পি এক্স বলো, এইটা কিন্তু গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই টু নয়, এটা গ্রেটার ইকুয়াল টু সরি ডেল্টা এক্স ডেল্টা পি ওয়াই যদি করো, মানে এক্স আর পি এক্স তারা ক্যানোনিক্যাল পেয়ার, ওয়াই পি ওয়াই ক্যানোনিক্যাল পেয়ার, কিন্তু এক্স এর সঙ্গে পি ওয়াইটা ক্যানোনিক্যাল পেয়ার নয়। ডেল্টা এক্স ডেল্টা পি ওয়াই কিন্তু গ্রেটার ইকুয়াল টু জিরো, বা ডেল্টা এক্স এর সঙ্গে ডেল্টা পি জেড যদি করো এটা কিন্তু গ্রেটার ইকুয়াল টু জিরো, নট গ্রেটার ইকুয়াল টু এক্স কস বাই টু। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে এদিকে যদি তুমি ডেল্টা এক্স ডেল্টা পি ডেল্টা ওয়াই ডেল্টা পি এক্স করো, ডেল্টা ওয়াই ডেল্টা পি এক্স করো, গেটারে কিন্তু গ্রেটার ইকুয়াল টু জিরো, কিন্তু ডেল্টা ওয়াই ডেল্টা পি জেড করলে সেটা গ্রেটার ইকুয়াল টু জিরো, বা ডেল্টা জেড এর সঙ্গে ডেল্টা পি এক্স করলে সেটা গ্রেটার ইকুয়াল টু জিরো, ডেল্টা জেড এর সঙ্গে ডেল্টা পি ওয়াই করলে সেটা কিন্তু গ্রেটার ইকুয়াল টু জিরো। তার মানে সবসময় খেয়াল রাখবে যে ক্যানোনিক্যাল পেয়ার যারা তাদের মধ্যে শুধুমাত্র আনসার্টেনিটি রিলেশনটা আছে। ঠিক আছে, আচ্ছা ক্যানোনিক্যাল বা কনজুগেট পেয়ার এরা তোমার ক্লাসিক্যাল মেকানিক্স এই কনসেপ্টটা আছে,
তার মানে এরা এক্ষেত্রে কি হচ্ছে, মানে ক্যানোনিক্যাল বা কনজুগেট পেয়ার্স কারা? ক্যানোনিক্যাল বা কনজুগেট পেয়ার না কি করে, এরা হচ্ছে পয়সন্স ব্র্যাকেট রিলেশন ওবে করে। তাহলে যারা হচ্ছে ক্যানোনিক্যাল পেয়ার, মানে দে ওবে পয়সন্স ব্র্যাকেট রিলেশন। মানে মানে কেউ বলতে পারে যে ক্যানোনিক্যাল পেয়ার কারা। ক্যানোনিক্যাল পেয়ার কারা যদি তুমি দেখো, তাহলে ক্যানোনিক্যাল পেয়ার বা কনজুগেট পেয়ার যারা না, তারা হচ্ছে পয়সন্স ব্র্যাকেট রিলেশন ওবে করে। আচ্ছা, এবার পয়সন্স ব্র্যাকেট ব্যাপারটা কিরকম? এই পয়সন্স ব্র্যাকেট রিলেশনটা, এইটা হচ্ছে তোমাকে আসলে তোমার ক্লাসিক্যাল মেকানিক্সে এই পয়সন ব্র্যাকেট রিলেশন কিন্তু আছে। হ্যাঁ, ক্লাসিক্যাল মেকানিক্সে পয়সন ব্র্যাকেট রিলেশনটা তুমি মানে তোমাদের তো ক্লাসিক্যাল মেকানিক্স কিভাবে পড়ানো হয়, মানে কতটা পড়েছো আমি জানি না। যদি তুমি ঠিকঠাক করে পড়ো, তবে সেখানে কিন্তু আছে তোমার এটা পয়সন ব্র্যাকেট রিলেশনটা আর কি। সেটা এখানে বললে তোমার হয়তো মাথায় থাকবে না। হ্যাঁ, বলে লাভও খুব বেশি নেই আর কি। হ্যাঁ, তবে কমপ্লিটনেসের জন্য আমি বলে দিতে পারি। ধরো মিনিট, পয়সন ব্র্যাকেট পয়সন ব্র্যাকেট বলার তুলনায় তার বদলে তুমি যদি এটা বলে দাও, তোমার পক্ষে হয়তো সুবিধে। 1 মিনিট দাঁড়া। দেখো, পয়সন ব্র্যাকেট রিলেশন মানে তোমার এরকম একটা, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হচ্ছে, ধরো ইউ একটা কোয়ান্টিটি আর ভি একটা কোয়ান্টিটি। হ্যাঁ, তাদের যদি তুমি পয়সন ব্র্যাকেট রিলেশনটাকে দেখো, এটা ধরো পি হচ্ছে জেনারেলাইজ মোমেন্টাম কোঅর্ডিনেট, কিউটা হচ্ছে জেনারেলাইজ পজিশন কোঅর্ডিনেট। সেইটা হচ্ছে সামেশন ওভার আই ইকুয়াল টু 1 to n ডেল ইউ বাই ডেল কিউ আই ডেল ভি বাই ডেল পি আই। এইটা মানে ইউকে কিউআই এর রেসপেক্ট ডেরিভেটিভ, বিকে পিআই এর রেসপেক্ট ডেরিভেটিভ, মাইনাস ডেল ইউ বাই ডেল পিআই, মানে অর্ডারটা পাল্টে গেল, কিন্তু ডেল ভি বাই ডেল কিউআই। এইটা হচ্ছে পয়সন ব্র্যাকেট। হ্যাঁ, আর এইটা তোমার জিরো হওয়া মানে হচ্ছে তোমার বেসিক্যালি, মানে তারা পয়সন ব্র্যাকেট রিলেশনটা ওবে করছে। আর আদারওয়াইজ সেটাকে তোমাকে লিখতে হয়, এটা হচ্ছে মানে মানে জিরো হওয়া মানে হচ্ছে তারা কমিট করে গেল আর কি। মানে এটা নট ইকুয়াল টু জিরো বলা ভালো অ্যাকচুয়ালি, নট ইকুয়াল টু জিরো। তার মানে হচ্ছে দে দে ওবে, ওবে ঠিক বলা নয়, যে ডু নট ওবে বলা উচিত অ্যাকচুয়ালি। ডু নট ওবে পয়সন ব্র্যাকেট রিলেশন, মানে এটা যদি জিরো হয়ে যায় তাহলে তারা ক্যানোনিক্যাল পেয়ার নয়। নট ইকুয়াল টু জিরো হলে তবে তারা ক্যানোনিক্যাল পেয়ার। এইটা, আচ্ছা এইটা তুমি বুঝবে না, কিন্তু পরবর্তীকালে যে জিনিসটা তুমি বুঝবে সেটা হচ্ছে এই, যে যারা ক্যানোনিক্যাল বা কনজুগেট পেয়ার, তাদের কিন্তু আনসার্টেনটি করো। ধরো ইউ মানে একটা, ধরো লেটস সে এ একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, বি একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। এই এ বি কমিউটেটর, এদের করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর হয় এবং তাদের কমিউটেটরটা হয় এই এ বি কমিউটেটরটা, এটা নট ইকুয়াল টু জিরো হয়। এটা মানে যদি ইকুয়াল টু জিরো হয় তারা ক্যানোনিক্যাল বা কনজুগেট পেয়ার নয়। যারা ক্যানোনিক্যাল বা কনজুগেট পেয়ার, তাদের কমিউটেশন ব্র্যাকেটটা হচ্ছে তোমার নট ইকুয়াল টু জিরো হবে। আরেকটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এ আর বি তাদের যদি ডাইমেনশনটা তুমি গুণ করো, এই ডাইমেনশনটাকে যদি গুণ করো, সেটা হচ্ছে আমার প্লাঙ্ক কনস্ট্যান্ট এইচ এর ডাইমেনশনের সঙ্গে তোমার সমান হবে। ঠিক আছে, তাহলে এই মানে যারা ক্যানোনিক্যাল বা কনজুগেট পেয়ার এই রিলেশনগুলো ওবে করে, এগুলো আসলে কোনোটাই তোমার পক্ষে এখন একটু বোঝা অসুবিধে। তার কারণটা হচ্ছে আমরা যখন এই অপারেটর অ্যালজেব্রা পড়াবো, তখন দেখবে যে এই কমিউটেশন ব্র্যাকেট, পয়সন ব্র্যাকেট, সেই কানেকশনটা আমি নিয়ে আসছি আর কি। এখন তো আমাদের জাস্ট হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টের জায়গাটা হচ্ছে, সেখানে কোনো অপারেটর নিয়ে কথাবার্তা বলা হয়নি। তুমি হয়তো এই লাস্ট পয়েন্টটা বুঝতে পারবে যে যারা ক্যানোনিক্যাল বা কনজুগেট পেয়ার, এক্স আর পি এক্স, তাদের ডাইমেনশনের গুণফল কিন্তু এইচ হচ্ছে। এবারে কথাটা হচ্ছে এক্স এর সঙ্গে পিওয়াই, তাদের ডাইমেনশনের গুণফল তো এইচ হবে। তাহলে যারা ক্যানোনিক্যাল বা কনজুগেট পেয়ার, একটা পজিশন একটা মোমেন্টাম হলে পজিশনের সঙ্গে মোমেন্টাম গুণ করলে সার্টেনলি তোমার ওটা প্লাঙ্ক কনস্ট্যান্টের ডাইমেনশনের সঙ্গে সমান হবে। এটা তো বিশেষত্ব কিছু নাই, ঠিক আছে না? তাহলে যেটা কথা সেটা হচ্ছে যে
যে তোমার এই যে পয়সন ব্র্যাকেট রিলেশন বা কমিউটেশন ব্র্যাকেট রিলেশন, সেইখান থেকে তুমি বুঝতে পারবে ক্যানোনিক্যাল বা কনজুগেট পেয়ার কারা বা ক্যানোনিক্যাল বা কনজুগেট পেয়ার কারা নয়। এবার পয়সন ব্র্যাকেট রিলেশন বা কমিউটেশন ব্র্যাকেট রিলেশনটা কমপ্লিটনেসের জন্য আমি এখানে তোমায় বললাম, কিন্তু এখানে তুমি এটা কিছুই বুঝতে পারবে না, এটা কমপ্লিটনেশন নিয়ে লেখা থাক। এটা পরে যখন আমরা ওই সত্যি সত্যি কমিউটেটরটা শেখাবো, তখন কমিউটেশনের সঙ্গে যে সম্পর্কগুলো আছে সেখান থেকে তুমি জিনিসটাকে বুঝতে পারবে। এটা অসুবিধা হবে। আচ্ছা চলো, দেখো তাহলে এই যে আনসার্টেনটি প্রোডাক্টটা ক্যানোনিক্যাল বা কনজুগেটেড পেয়ারের জন্য তোমার গেটার ইকুয়াল টু এইচ কস বাই টু ইত্যাদি ইত্যাদি হচ্ছে আর কি। তাহলে এইগুলোকে বলা হচ্ছে, এই যেগুলো বলা হলো এগুলো সব পজিশন মোমেন্টাম আনসার্টেনটি রিলেশন। তাহলে এই রিলেশনগুলো যে পজিশন মোমেন্টাম আনসার্টেনটি রিলেশন, এটা হচ্ছে হাইজেনবার্গ পজিশন মোমেন্টাম আনসার্টেনটি রিলেশন। মানে একটা ক্যানোনিক্যাল পেয়ার হচ্ছে মানে পজিশন, আর একটা হচ্ছে মোমেন্টাম। পজিশন মোমেন্টাম আনসার্টেনটি রিলেশন। আচ্ছা, আর একটা আছে বলে হাইজেনবার্গ এনার্জি টাইম আনসার্টেনটি রিলেশন। এনার্জি টাইম রিলেশন। আচ্ছা, এই যে হাইজেনবার্গ যে এনার্জি টাইম আনসার্টেনটি রিলেশনটা, সেটা আমি ফর্মটাকে লিখে দিচ্ছি। একটা হচ্ছে ডেল্টা ই ডেল্টা টি গেটার ইকুয়াল টু এইচ কস বাই টু, এটা ডেল্টা ই ডেল্টা টি গেটার ইকুয়াল টু এইচ কস বাই টু। আচ্ছা আচ্ছা, এবারে এখানে একটা ব্যাপার আছে যে ডেল্টা ইটা ঠিক আছে, আমি ডেল্টা ই যেটা, এইটাকে তুমি জাস্ট আনসার্টেনটি ইন এনার্জি বলছো, সেটাকেও চাইলে সিগমা ই দিয়ে লিখতে পারে। আমি সিগমা দিয়ে রিলেশন বা সিগমার মানেকে একটু পরে বলছি। এখানে সিগমা ইটাকে তুমি বলতে পারো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন এনার্জি, এবং এখানে সিগমা ইটা বেসিক্যালি হয় কি স্কোয়ার অ্যাভারেজ মানে ই অ্যাভারেজ তার স্কোয়ার রুট। মানে সিগমা যেটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন এনার্জি, সেটা অ্যাকচুয়ালি কি স্কোয়ার অ্যাভারেজ মাইনাস ই অ্যাভারেজের স্কোয়ার তার স্কোয়ার রুট, এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলা হয়। কিন্তু ডেল্টা টি যেটা যেটা হচ্ছে তোমার আনসার্টেনটির পজিশন বলা হচ্ছে, এর একটা কমপ্লিট ডিফারেন্ট মিনিং আছে, আনসার্টেনটি ইন টাইম। আচ্ছা, এইটা কিন্তু কোনো রকম ভাবে তুমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন টাইম বা এরকম ভাবে লিখতে পারবে না। হ্যাঁ, এর একটা কমপ্লিটলি ডিফারেন্ট মিনিং আছে। তাহলে আনসার্টেনটি টাইম, এটা যে কমপ্লিটলি ডিফারেন্ট মিনিং, কমপ্লিটলি ডিফারেন্ট মিনিং। আচ্ছা, এটা কি মানে করে না, ইট ইজ এ মেজার অফ অ্যাভারেজ লাইফ টাইম অফ এ পার্টিকুলার স্টেট। অ্যাভারেজ লাইফ টাইম অফ এ পার্টিকুলার স্টেট মানে ধরো তুমি একটা পার্টিকেলকে গ্রাউন্ড স্টেট থেকে কোনো একটা এক্সাইটেশন তুলে দিয়েছো, এবারে স্পন্টিনিয়াস সে কিন্তু এক্সাইটেড স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে নেমে আসবে, কিন্তু সেটা উপরে কিছুটা সময় থেকে হাউবার স্মল হাউবার শর্ট কিছুটা সময় থেকে তারপর নিচে নেমে আসে। তাহলে উপরে সে কতক্ষণ সময় থেকে যাচ্ছে সেটা হচ্ছে আনসার্টেনটি ইন টাইম। তার মানে ডেল্টা টি সেটাকে তুমি কখনো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন টাইম বা ইত্যাদি বলতে পারবে না, এটা হচ্ছে তোমার ওই আনসার্টেনটি ইন টাইম, যেটা তোমার অ্যাভারেজ লাইফ টাইম অফ অ্যান এক্সাইটেশন অফ এ পার্টিকুলার স্টেট। অফ এ অফ অ্যান এক্সাইটেশন না বলে আমি পার্টিকুলার স্টেট বললাম। গ্রাউন্ড স্টেটে কিন্তু পার্টিকেলটা সবসময় থাকতে চায়, গ্রাউন্ড স্টেটের আনসার্টেনটি টাইম তোমাকে টেন্স টু ইনফিনিটি ধরতে হবে বা অ্যাভারেজ লাইফ টাইম তোমাকে ইনফিনিটি ধরতে হবে। মানে হাইসেনবার্গ এনার্জি টাইম আনসার্টেনটি রিলেশনটা, যেটা ডেল্টা ই ডেল্টা টি গেটার ইকুয়াল টু এইচ কস বাই টু, সেখানে ডেল্টা ইটা জাস্ট আনসার্টেনটি এনার্জি, এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এনার্জি, সেটা তুমি এক্সপ্রেস করতে পারবে, কিন্তু টাইমটার একটা কমপ্লিটলি ডিফারেন্ট মিনিং আছে, এটা তোমার মাথায় রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবারে এখানে মানে একটুখানি বলে নেওয়া উচিত ছিল আগেই, হয়তো আমি পরে বলছি। সেটা সেটা হচ্ছে যে দেখো এই যে আনসার্টেনটির পজিশন বা আনসার্টেনটির মোমেন্টাম, এই কথাগুলো আমি বলছি, সেটা অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে দেখো, একটা হতে পারে কি তুমি যখন মেজার করছো জিনিসটা, সত্যি সত্যি যখন মেজার করছো, মেজার করার সময় তোমার একটা এরার পেতে পারো তুমি।
একটা এরার থাকতে পারে, সেইটাকে আদৌ আনসার্টেনটি? মানে আমি ধরো কোন একটা লেন্থ মাপছি, সেটা অ্যাকচুয়ালি 10 সেন্টিমিটার হওয়ার কথা, তুমি যে স্কেল বা ইত্যাদি কিছু ব্যবহার করেছো তাতে দেখা গেল যে ওই মানে ওটা 10.1 বেরিয়ে গেছে। 10 বেরোনোর কথা, বেরিয়েছে 10.1, তাহলে 10.1 মাইনাস 10, এটা হচ্ছে এরার হলো। এই আনসার্টেনটি বলতে কি সেই এরারটাই বলছি। এর আগে যেভাবে জিনিসটা বুঝেছি যে পজিশনটাকে তুমি অ্যাকুরেটলি মাপতে চাইছো, তুমি মাপতে পারছো না, মোমেন্টামটাকে অ্যাকুরেটলি মাপতে চাইছো, তুমি মাপতে পারছো না, তাহলে অ্যাকুরেটলি মাপতে না পারলে কি এরার থাকবে? তাহলে সেই এরার দিয়ে কি তুমি অ্যাকচুয়ালি এই আনসার্টেনটিকে বুঝবে? আচ্ছা, উত্তর হচ্ছে না, এরার দিয়ে কিন্তু বুঝলে হবে না। মানে ব্যাপারটা কিরকম দেখো, যে কোয়ান্টাম মেকানিক্সে না সবকিছু প্রবাবিলিস্টিক। মানে তুমি তো এক্সাক্ট পজিশনটা জানোই না কখনো, তাহলে এই এক্সাক্ট ভ্যালুর থেকে অ্যাকচুয়ালি কতখানি আলাদা হয়েছে তুমি বুঝবে কি করে? তুমি পারবে না। সেখানে অ্যাকচুয়ালি যেটা করতে হয় সেটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে করতে হয় বা প্রিসিশন দিয়ে করতে হয়। আচ্ছা, প্রিসিশন এবং অ্যাকুরেসি তার তফাৎগুলো আমরা যখন ওই নর্মালি ফিটনেস ট্রেনিং ট্রেনিং এই ধরনের ক্লাস পাস নিয়েছি, অনেকের নিয়েছি, অনেকে ক্লাস পাস করনি, সেখানে বলেছিলাম যে ধরো তুমি একটা টাইটেশন করছো, টাইটেশন করার সময় তুমি তো তার রেজাল্টটা জানো না, কিন্তু 3বারই তোমার একই রকম টাইটার ভ্যালু এসছে, তাহলে 10 10 10 এসেছে। তাহলে তুমি তোমার রেজাল্টটা অ্যাকুরেট কিনা তুমি জানো না, তুমি এইটুকু বলতে পারো তোমার রেজাল্ট হচ্ছে প্রিসাইজ, কারণ 3বার একই রেজাল্ট বেরিয়েছে। এবারে দেখো গেল তোমার ধরো এতে বুলেটের একটা গন্ডগোল আছে, বা তোমার পিপেটের একটা গন্ডগোল আছে, হ্যাঁ, বা তোমার ওই এগুলো মানে দাগগুলো তোমার ঠিক ঠিক লেন্থে কাটা নেই ইত্যাদির জন্য হয়তো সত্যি সত্যি ভ্যালুটা হচ্ছে 11, তুমি প্রত্যেকবারই 10 পেয়েছো, সেক্ষেত্রে তোমার রেজাল্টটা প্রিসাইজ হয়েছে কিন্তু তোমার রেজাল্টটা অ্যাকুরেট হয়নি। ঠিক আছে? তাহলে প্রিসিশন মানে হচ্ছে তোমার রিপিটেবিলিটি, মানে তুমি 5বার মেজারমেন্ট করলে 5বার রেজাল্টগুলো একে অপরের কত কাছে, সেটা হচ্ছে প্রিসিশনের মেজারমেন্ট আর কি। আর অ্যাকুরেসির মেজারমেন্টটা হচ্ছে যা সিম্পলি তোমার এরার। এরার মানে হচ্ছে ধরো, মানে কেউ একজন যদি অ্যাভারেজ এরার কেউ করতে চায়, অ্যাভারেজ এরার করতে চায় মানে ধরো এরকম করলো, কেউ ধরো 3বারই 10 10 10 পেয়েছে, কেউ একবার 9 10 আর 11 3বার ভ্যালু পেয়েছে, অ্যাভারেজ করলে সেই ভ্যালুটা 10ই বেরিয়ে যাচ্ছে, তাকে এরারটা তোমার 0ই হয়ে যাচ্ছে। আবার কেউ হয়তো আন্দাজে একবার টাইটার ভ্যালু 5 লিখে দিয়েছে, একবার 10 লিখে দিয়েছে, একবার তোমার 15 লিখে দিয়েছে। সেই পার্টিকুলার কেসে 5 আর 10 15, 5 10 আর 15 যখন তুমি করছো, তখনও দেখো অ্যাভারেজ করলে তোমার 10 হয়ে যাচ্ছে, তাহলে তখনও তোমার অ্যাভারেজ এরারটা তোমার 0 হয়ে যাচ্ছে। মানে এরার দিয়ে কিন্তু কিছু বোঝা যাবে না। তোমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে তোমার যেহেতু জিনিসটা সবসময় প্রবাবিলিস্টিক বা স্ট্যাটিস্টিক্যাল, অ্যাকচুয়াল ভ্যালুটা কি বা সত্যি সত্যি রেজাল্ট ভ্যালু বা ট্রু ভ্যালুটা কি তুমি জানো না, সেখানে সবকিছু তুমি প্রিসিশন দিয়ে বুঝবে। সেই জন্য অ্যাকচুয়ালি আনসার্টেনটি ইন পজিশন, যেটা আনসার্টেনটি ইন পজিশন, এইটা বেসিক্যালি তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন পজিশন। আনসার্টেনটি পজিশনটা বেসিক্যালি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পজিশন, অর্থাৎ ডেল্টা এক্সটা তোমাকে সিগমা এক্স হিসেবে লিখতে হবে। এই সিগমাটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের পজিশন, যেটা এক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এক্স অ্যাভারেজ তার স্কোয়ার, এইটা। আর এখানে সিগমা এক্স স্কোয়ার যদি তুমি করতে, সেটাকে বলে ভ্যারিয়ান্স। ভ্যারিয়েন্স ইন পজিশন। ডেল্টা এক্স, সেটা সিগমা এক্স, সেটা রুট ওভার অফ এক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এক্স অ্যাভারেজের স্কোয়ার, এটা। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো তোমার একই রকম ভাবে আনসার্টেনটির মোমেন্টাম যদি করো, আনসার্টেনটির মোমেন্টাম এটা বেসিক্যালি তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন মোমেন্টাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন মোমেন্টাম, অর্থাৎ ডেল্টা পিএক্সটা হচ্ছে তোমার সিগমা পিএক্স, যেটা রুট ওভার অফ পিএক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস পিএক্স অ্যাভারেজ তার স্কোয়ার, এটা। তাহলে ডেল্টা পিএক্স এটা। আর এখানে আবার ওই সিগমা পিএক্স তার স্কোয়ার যদি করো, তাহলে সেটা বেরোবে ভ্যারিয়েন্স ইন মোমেন্টাম। তাহলে তুমি যখন যে মানে হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, আচ্ছা একটা জিনিস বলে নিই, যে এরার দিয়ে অ্যাকুরেসি বোঝানো হয় আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে প্রিসিশন বোঝানো হয়।
আমি যখন স্টেটমেন্টগুলোকে লিখেছি একটু খেয়াল করে দেখো, আমি খুব সচেতনভাবে লিখেছি যে পজিশনাল মোমেন্টাম অফ এ পার্টিকেল ক্যানট বি ডিটারমাইন সাইমালটেনিয়াস উইথ আরবিট্রারি অ্যাকুরেসি নয়, উইথ আরবিট্রারি প্রিসিশন। তুমি অ্যাকুরেসি বলতাম তোমাকে এরার দিয়ে অ্যাকুরেসি বুঝতে হতো, মানে যার এরার যত কম তত বেশি অ্যাকুরেট। আর প্রিসিশন যখন বলবো যার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তত কম সে তত বেশি তোমার প্রিসাইজ। সেখানে পুরোটাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিকে বলতে হবে। তার মানে তোমার হাইসেনবার্গ মানে অল্টারনেটিভ ফর্ম দ্য হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল কি হবে? হাইসেনবার্গ পজিশন মোমেন্টাম আনসার্টেনিটি প্রিন্সিপাল তুমি লিখবে কি না সিগমা এক্স সিগমা পিএস এটা গ্রেটার ইকুয়াল টু এইচ ক্রস বাই টু, এইরকম ভাবে লিখবে। মানে ডেল্টা ডেল্টা পিএস মানে হচ্ছে বেসিক্যালি সিগমা এক্স সিগমা পিএস, অর্থাৎ আনসার্টেনিটির পজিশন বা মোমেন্টামগুলো বেসিক্যালি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন পজিশনের মোমেন্টাম। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। হলো, বোঝা গেল? তাহলে যদি ম্যাথামেটিক্যালি কিছু করতে হয় না, সবসময় এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে তোমাকে জিনিসটাকে করতে হয়। হলো? আচ্ছা, আর এবারে একটা একটু অ্যাডভান্স জিনিস বলি, সেটা হচ্ছে তোমার যে একটা ইম্পর্টেন্ট আনসার্টেনিটি রিলেশন আছে যাকে বলা হয় জেনারেলাইজড হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। আচ্ছা, জেনারেলাইজ হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা কেমন দেখতে আগে স্টেটমেন্টটাকে লিখি, তারপর প্রত্যেকটা মানে বোঝানোর চেষ্টা করছি। সিগমা সিগমা বি এটা গ্রেটার ইকুয়াল টু এই এ বি অপারেটর তাদের কমিউটেটর তার অ্যাভারেজ ভ্যালু বাই টোয়াইস আই। সিগমা সিগমা বি গ্রেটার ইকুয়াল টু এ বি কমিউটেটর তার অ্যাভারেজ ভ্যালু বাই টোয়াইস আই। আচ্ছা, যেখানে এ ক্যাপ অ্যান্ড বি ক্যাপ এইগুলো আবার বলছে কাদের অপারেটর অ্যালজাবরা যাদেরকে আমি করাইনি তারা কিন্তু এখন এইটা ঠিক মানে বুঝবে না, এটা পরে তার মানেটা আরো পরিষ্কার হবে, কিন্তু কম্পিউটেশনের জন্য এখানে আমি বলে দিচ্ছি আর এ অ্যান্ড বি আর দ্য কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর corresponding to the classical observable A and B। ধরো পজিশন মোমেন্টাম, হ্যাঁ, এনার্জি টাইম, এটা সব ক্লাসিক্যাল অবজারভেবল। তাহলে তোমার এ আর বি যদি দুটো ক্লাসিক্যাল অবজারভেবল হয় তাদের কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর বলে কিছু জিনিস হয়, সেগুলো সব পরে শিখবে। যেমন ধরো এনার্জির করসপন্ডিং অপারেটর হ্যামিল্টনিয়ান অপারেটর এরকম আর কি। তাহলে এ বি যদি ক্লাসিক্যাল অবজারভেবল হয় তাদের কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরগুলো ধরো এ ক্যাপ আর বি ক্যাপ। তাহলে সিগমা সিগমা বি হবে গ্রেটার ইকুয়াল টু এ বি কমিউটেটর তার অ্যাভারেজ ভ্যালু ডিভাইডেড বাই টোয়াইস আই। এই যে রিলেশনটা এইটাকে বলা হচ্ছে জেনারেলাইজ হাইসেনবার্গ আনসার্টেনিটি রিলেশন। আচ্ছা, এবারে দেখো স্পেশালি দেখো, ধরো আমি যদি বলতাম যে ইফ এটাকে তুমি যদি এক্স বলতে না আর বিটাকে যদি মনে মনে তুমি পিএক্স বলতে, তাহলে এ বি কমিউটেটরটা সেটা এখানে হতো কত এক্স পিএক্স কমিউটেটর হতো, এবং এটা ক্যালকুলেট করা যাবে, জানো তো, এটা পরে সব আমরা ক্যালকুলেট করতে পারবো। এক্স পিএক্স কমিউটেটরটা আই এইচ কস হয়, মানে যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা লিখছি তার একটা মানে আছে, এটা বলে কমিউটেশন ব্র্যাকেট বলা হয়। এই এক্স পিএক্স এই কমিউটেটর ক্যালকুলেট করে সেটা আই এইচ কস হয়। তখন কি হবে দেখো, তখন এই রিলেশনে বলতে সিগমা এক্স সিগমা পিএক্সটা করো গ্রেটার ইকুয়াল টু কি হবে তোমার এ বি কমিউটেটর মানে আই এইচ কস তার অ্যাভারেজ ভ্যালু, তার মানে আই এইচ কস তার অ্যাভারেজ ভ্যালু আই এইচ কস ইটসেলফ হলো বাই টোয়াইস আই। আর এখান থেকে দেখো সিগমা এক্স সিগমা পিএক্সটা গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই টু হয়ে যাচ্ছে। তার মানে এই যে অ্যাকচুয়াল যে পজিশন মোমেন্টাম আনসার্টেনিটি রিলেশনটা জেনারেলাইজ হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে কিন্তু অটোমেটিক্যালি বেরিয়ে চলে আসছে। আর আবার যদি এরকম করতে, ধরো এটাকে তুমি বললে এক্স আর বিটাকে তুমি বললে ধরো পি ওয়াই বললে, এক্স আর পি ওয়াই, তাহলে এ বি কমিউটেটর মানে এখানে কি হবে, তাহলে এক্স এর সঙ্গে পি ওয়াই কমিউটেটর, জানো তো এইটা তোমার জিরো হয়, এটা জিরো হয়। তার মানে তুমি এখন যদি সিগমা এক্স সিগমা পি ওয়াই করো যেটা ইকুয়াল টু তখন জিরো হয়ে যাবে, এটা হয়ে যাবে। তার মানে
এই জেনারেলাইজ পজিশন মোমেন্টাম আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে কিন্তু বাকি সমস্ত আনসার্টেনিটি রিলেশনগুলো কিন্তু চলে নিয়ে আসা যাবে। আচ্ছা, এবারে এবারে কিছুটা তুমি বুঝতে পারবে যে দুটো অপারেটর যদি কমিউট করে যায় তাদের মধ্যে কোনো আনসার্টেনিটি নেই। তাহলে দুটো অপারেটর যদি কমিউট করে যায় তারা হচ্ছে ক্যানোনিক্যাল কোয়ান্টিটি নয়, আর যদি কমিউট না করে তখন তারা ক্যানোনিক্যাল কোয়ান্টিটি। এখানে এক্স পি এক্স ক্যানোনিক্যাল কোয়ান্টিটি, ওয়াই পি ওয়াই ক্যানোনিক্যাল কোয়ান্টিটি, জেড পি জেড ক্যানোনিক্যাল কোয়ান্টিটি, কিন্তু এক্স এর সঙ্গে পি ওয়াই বা এক্স এর সঙ্গে পি জেড বা ওয়াই এর সঙ্গে পি এক্স, ওয়াই এর সঙ্গে পি ওয়াই, এটা কিন্তু ক্যানোনিক্যাল বা কনজুগেট পেয়ার নয়। ঠিক আছে, এটা তোমাকে মাথায় রাখবে। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, ঠিক আছে তো? হ্যালো, কিরে, শোনা যাচ্ছে তো? আচ্ছা, তাহলে দেখো, তাহলে আমরা এই হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল নিয়ে যে জেনারেল কনসেপ্ট যেগুলো বলার কথা, সেই কনসেপ্টগুলোকে আমরা বলে দিলাম। এবারে এই কনসেপ্টের উপরে বেশ করে আমাকে বেশ কিছু কিছু অ্যাপ্লিকেশনস করতে হবে। ঠিক আছে, আচ্ছা, অ্যাপ্লিকেশনের মধ্যে আমি একটা অ্যাপ্লিকেশন আজকে একটুখানি করে দিতে চাইছি। হ্যাঁ, আমি তো 8:45 পর্যন্ত পড়াবো, মানে 10 মিনিটের মতো আছে। তাহলে এর অনেক কনসিকোয়েন্সেস আছে। তার মধ্যে একটা কনসিকোয়েন্সেস যেটা ইনঅর্গানিক কেমিস্ট্রিতে খুব পড়ে, সেরকম একটা প্রবলেম জাস্ট আমি বলছি, বা একটা কনসিকোয়েন্সেস বলছি। মানে অনেক কনসিকোয়েন্সেস, সেই কনসিকোয়েন্সেস গুলো মানে আজকে কিছুটা বলবো, মানে একটা কনসিকোয়েন্স বলবো, পরের দিন বাকিটাকে বলা হবে। সেটা হচ্ছে যে এরকম একটা কোশ্চেন হয় যে ইলেকট্রন cannot stay inside the nucleus. Electron cannot stay inside the nucleus. এইটাকে আমাকে এক্সপ্লেন করতে হবে ফ্রম হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। আচ্ছা দেখো, এবারে যদি এমন হতো যে ইফ ইলেকট্রন ক্যান বি ফাউন্ড ইনসাইড দ্য নিউক্লিয়াস, then if electron can be found inside the nucleus, then maximum uncertainty, then maximum uncertainty of finding the electron এটা ই না করে ম্যাক্সিমাম আনসার্টেনটি ইন পজিশন অফ দ্য ইলেকট্রন। তো ডেল্টা এক্স তার ম্যাক্সিমাম ভ্যালুটা কি হবে? এটা অফ দ্য অর্ডার অফ এই ডায়ামিটার অফ দ্য নিউক্লিয়াস, যেখানে ডি এনইউটা হচ্ছে তোমার ডায়ামিটার অফ দ্য নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের ডায়ামিটার যদি তোমার ডি হয় ধরো, তাহলে পার্টিকেলের যে একটা ওয়ান ডাইমেনশনাল যে পজিশনের যে আনসার্টেনটি, হ্যাঁ, এটা ম্যাক্সিমাম কি হতে পারে? না, ম্যাক্সিমাম হতে পারে এই নিউক্লিয়াসের ডাইমেনশনের অর্ডারে। মানে তুমি দেখো না, তোমার একটা তুমি দেখতে পাচ্ছ মানে ঘরের মধ্যে কোন একটা জিনিস তোমার হারিয়ে গেছে, তুমি শিওর যে ঘরের বাইরে ওটা যায়নি। তাহলে পার্টিকেলটার পজিশনটাকে খুঁজে পাওয়ার ম্যাক্সিমাম আনসার্টেনটি হবে ঘরের টোটাল যে জায়গাটা আছে সেই জায়গাটা। তাহলে আমি বলছি নিউক্লিয়াসটা যদি ইলেকট্রনটা যদি নিউক্লিয়াসের মধ্যে থাকে, হ্যাঁ, মানে ইফ ইলেকট্রন ক্যান বি ফাউন্ড ইনসাইড দ্য নিউক্লিয়াস, তাহলে ইলেকট্রনকে খুঁজে পাওয়া যে ম্যাক্সিমাম আনসার্টেনটি যেটা, সেটা হতে পারে তোমার নিউক্লিয়াসের ডাইমেনশনে এইটা। আচ্ছা, এবারে ফ্রম হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, ডেল্টা এক্স ডেল্টা পি এক্স যদি তোমার গ্রেটার ইকুয়াল টু এইচ ক্রস বাই 2 হয়, তাহলে মিনিমাম আনসার্টেনটি ইন দ্য ডিটারমিনেশন অফ মোমেন্টাম কি হবে? ডেল্টা পি এক্স তার মিনিমামটা হবে দেখো অফ দ্য অর্ডার অফ
এইচ কস মানে এইচ ওভার 4 পাই হয়ে গেল, এইচ কস মানে এইচ ওভার 4 পাই কিন্তু ডেল্টা এক্স এর ম্যাক্সিমামটা। দেখো এখানে ডেল্টা পি এক্স এর মিনিমামটা ভ্যালু বের করতে গেলে গেটার ইকুয়ালটা আমি ইকুয়াল টু লিখতে হবে, আর ডেল্টা এক্স এর ম্যাক্সিমাম দিয়ে রিপ্লেস করতে হবে। তাহলে এইটা সেটা তাহলে কত হচ্ছে না 8/4 পাই এই ডি এন ইউ এরকম অর্ডারের হবে এটা। আচ্ছা এবারে কথাটা হচ্ছে যে যদি মোমেন্টামের আনসার্টেনিটিটাই তোমার এইটা হয় তাহলে মোমেন্টাম ইটসেলফ এইটা, তার মানে মিনিমাম মোমেন্টাম যেটা মিনিমাম মোমেন্টাম পিটা ধরো একদম পিটা কি হবে অফ দ্য অর্ডার অফ পি এর মিনিমাম যেটা পিটা অফ দ্য অর্ডার অফ কত হবে এইচ ওভার 4 পাই ডি এন ইউ হবে। মানে ব্যাপারটা আমি বলতে চাইছি যেটা ধরো কোনো একটা কিছুর হিসেব মিলছে না, ধরো আমি মজা করে বলি আর কি, ধরো আমার পকেটে হয়তো তো হাত ঢোকালো, হাত ঢুকিয়ে কিছু টাকা সে নিয়ে নিল, তার মানে আমার কিছু টাকার হিসেব মিলছে না। এবারে কত টাকার হিসেব মিলবে না আমার পকেটে, মানে যত আমি যদি বলি যে আমার 3 কোটি টাকার হিসেব মিলছে না লোকে হাসবে, তার কারণটা তোমার পকেটে 3 কোটি টাকা থাকতেই পারে, কিন্তু আমি কিন্তু 30 টাকার হিসাব মিলছে না তুমি কনভিন্স হতে পারো। তার কারণটা হচ্ছে যে আমার পকেটে ম্যাক্সিমাম যত টাকা আছে আনসার্টেনিটি তো তার থেকে বেশি হতে পারে না, ঠিক আছে? তাহলে আমি যদি বলি যে মিনিমাম আনসার্টেনিটির মোমেন্টাম হচ্ছে এইটা, তাহলে মোমেন্টামটা মিনিমাম অন্তত সেটা ছিল, তাহলে জিনিসটা ভুল অতটা হয় কি করে, তাই তো? তাহলে মিনিমাম মোমেন্টামটা আচ্ছা এক্স ডিরেকশনে মোমেন্টামের মানে মিনিমাম মোমেন্টাম যদি তুমি জানো তাহলে টোটাল মিনিমাম মোমেন্টামটা তুমি পেয়ে গেলে এটা এইচ ওভার 4 পাই নিউ এরকম 4 পাই ডি নিউ এরকম অর্ডারে, ঠিক আছে? তাহলে যেটা কথা হচ্ছে পজিশনটার ম্যাক্সিমাম আনসার্টেনিটি নিউক্লিয়াসের ডাইমেনশন, তাহলে মোমেন্টামের মিনিমাম আনসার্টেনিটি হচ্ছে এইচ ওভার 4 পাই ডি নিউক্লিয়াসটা এলো কোথা থেকে না হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে, তাহলে মোমেন্টামের মিনিমাম ভ্যালুটা হলো এইটা। আচ্ছা এবার এইখান থেকে তাহলে মিনিমাম ভেলোসিটি কি হবে বা মিনিমাম স্পিড অফ দ্য ইলেকট্রন, এটা যদি ভি মিনিমামটা তুমি করো সেটা কথা হচ্ছে পি মিনিমাম বাই মাস অফ ইলেকট্রন। হ্যাঁ মানে তোমাদের ইলেকট্রনের তো মিনিমাম স্পিডটা তুমি ক্যালকুলেট করতে চাইছো, তাহলে কি হবে মোমেন্টামের যে মিনিমাম ভ্যালু ডিভাইডেড বাই এম, তাহলে সেটা কত হচ্ছে না এইচ ওভার 4 পাই মাস অফ দ্য ইলেকট্রন ইন্টু ডি নিউক্লিয়াস, এই যে এখানে যা ছিল এইচ ওভার 4 পাই ডি, তাকে তুমি আর একটা এম দিয়ে ভাগ করে দিলে, তাহলে কত হচ্ছে দেখো 6.626 ইন্টু 10⁻−34 জুল সেকেন্ড হলো, বাই হচ্ছে 4 পাই ইন্টু ইলেকট্রনের মাস 9.11 10⁻−31 কেজি হচ্ছে, আর নিউক্লিয়াসের ডাইমেনশন অফ দ্য অর্ডার অফ 10⁻15 মিটার এই অর্ডারে হচ্ছে। আচ্ছা এটা কত হচ্ছে আমাকে ক্যালকুলেট করে বলো, মিটার পার সেকেন্ডে উত্তর বেরোবে, এটা কত হচ্ছে ক্যালকুলেট করে বলো। আচ্ছা অল্টারনেটিভলি কেউ একজন ক্যালকুলেট করো, অল্টারনেটিভলি তুমি যদি মিনিমাম কাইনেটিক এনার্জিটাকে ক্যালকুলেট করো, মিনিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন, পি এর মিনিমাম ভ্যালু যদি হবে কত পি মিনিমাম ভ্যালু তার স্কোয়ার বাই টোয়াইস মাস অফ দ্য ইলেকট্রন, তাহলে 1/2 মাস অফ দ্য ইলেকট্রন, আর এটা স্কোয়ার করলে এইচ স্কোয়ার বাই, আচ্ছা একবারে করে দিচ্ছি, আচ্ছা ঠিক আছে, মানে পি মিনিমামের স্কোয়ারটা হচ্ছে পি মিনিমামটা কত এখানে এইচ ওভার 4 পাই ডি নিউ, তাহলে 1/16 পাই স্কোয়ার ডি নিউক্লিয়াস প্লাস স্কোয়ার, তারপর এটা হয়ে যাচ্ছে কত এইচ স্কোয়ার বাই 32 পাই স্কোয়ার মাস অফ দ্য ইলেকট্রন ডি নিউক্লিয়াস প্লাস স্কোয়ার হলো, এটা হচ্ছে 6.626 ইন্টু 10⁻−34 জুল সেকেন্ড, তার স্কোয়ার হচ্ছে ডিভাইডেড বাই 32 পাই স্কোয়ার ইন্টু 9.11 ইন্টু 10⁻−31 কেজি হলো, আর 10⁻−15 মিটার তার স্কোয়ার হচ্ছে। বলো এটা কত বেরোলো করলে? 5.7 5.79 ইন্টু 10⁻10 মিটার পার সেকেন্ড। দেখো এইটা তো গ্রেটার দ্যান স্পিড অফ লাইট, লাইটের স্পিড কত 10⁸ তো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, তো তাহলে কি হলো দেখো যে যদি নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন থাকে তাহলে তার
স্পিডটা লাইটের স্পিড এক্সিড করে যাচ্ছে। কিন্তু আমরা জানি কি যে আগে এতে বলে যে কজালিটি প্রিন্সিপাল, যেটা কম্পটন এফেক্ট করার সময় বলেছিলাম যে কোনো ম্যাসিভ পার্টিকেলের স্পিড লাইটের স্পিড কখনোই এক্সিড করতে পারে না। তা দিস ইজ অ্যাবসার্ড, যে যদি নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন থাকে তাহলে তার স্পিডটা লাইটের স্পিডে এক্সিট করে গেছে। দিস ইজ অ্যাবসার্ড। হেন্স ইলেকট্রন cannot stay inside the nucleus. Electron cannot stay inside the nucleus. আচ্ছা, এবারে এই মিনিমাম কাইনেটিক এনার্জি এটাকে ক্যালকুলেট করে বলো তো কত হচ্ছে। ডান দিকে যে জিনিসটা আছে এটা ক্যালকুলেট করে বলো কত হচ্ছে। এই ডান দিকে জিনিসটা ক্যালকুলেট করে বলো কত হচ্ছে। কত? মাইনাস 71 কি করে? হ্যাঁ, 71 71 কি করে হবে? এই তো উপরে তো -68 হয়ে গেল, আর নিচ থেকে যাচ্ছে কত, +31 যাচ্ছে, +30 আসছে না, তাহলে এত কি করে হবে? কিন্তু -7 এর রেঞ্জে আসছে তো, মানে এইটা। তাহলে দেখো মানে আমি তো পাওয়ার গুলোকে করে দিলাম, পাওয়ার গুলো বাদ দিয়ে তুমি সংখ্যাগুলো শুধু করে নাও। 6.626 তার স্কোয়ার করো, সেটা ভাগ করো 32 পাই স্কোয়ার ইন্টু 9.11, এটাতে ভাগ করো, ভাগ করে দেখো কত হচ্ছে। কত হচ্ছে? মানে শুধু সংখ্যাগুলোকে করে নাও, মানে পাওয়ার গুলো তো করে দিচ্ছি, পাওয়ারটা হবে 10⁻⁷। কত? 0.015। তুমি আরেকবার দাঁড়া বলে দাও, কত বললে? 0.012 ইন্টু 10⁻⁷, তো এইটা। তাহলে এটাকে করতে পারো তুমি 1.52 যদি করো ইন্টু 10⁻⁹, ঠিক আছে? এত জুল তার মানে, তাই তো? এটা করলে হচ্ছে এটা। আচ্ছা, এত জুল। আচ্ছা, এবারে এই নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি হেনাতেনাগুলো তুমি ইলেকট্রন ভোল্টে জানো, তাহলে এইটাকে তুমি এক কাজ করো, 1.52 ইন্টু 10⁻⁹, তাকে তুমি ভাগ করে দাও 1.602 ইন্টু 10⁻⁹ দিয়ে ভাগ করে এটাকে তুমি ইলেকট্রন ভোল্টে কনভার্ট করো। দেখো তো এটা কত ইলেকট্রন ভোল্ট হচ্ছে, দেখো তো। করে কত হচ্ছে বলো। এই ভাগটা করলে কত হলো ইলেকট্রন ভোল্টে? মানে 1.52 কে 1.602 দিয়ে ভাগ করে দেওয়া, তো করলে কত? 0.948 ইন্টু 10⁻10 ইলেকট্রন ভোল্ট, তার মানে 9480 মেগা ইলেকট্রন ভোল্টের মতো। হ্যাঁ, 10⁻6 মানে হচ্ছে মেগা ইলেকট্রন ভোল্ট, তার মানে 9480 মেগা ইলেকট্রন ভোল্টের মতো। তাহলে এবার খেয়াল করো তুমি যে তোমার এই যে এনার্জিটা, মানে যদি নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রনটা থাকে তার যে মিনিমাম কাইনেটিক এনার্জিটা মাঝ গ্রেটার দেন অ্যাভারেজ বাইন্ডিং এনার্জি
এনার্জি পার নিউক্লিয়ন। আচ্ছা, এটা তোমাদের জানা আছে নিশ্চয়ই যে অ্যাভারেজ বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন হচ্ছে অফ দ্য অর্ডার অফ অ্যাভারেজ বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, এটা অফ দ্য অর্ডার অফ 5 থেকে 8 মেগা ইলেকট্রন ভোল্ট হয়। মানে রেডিও অ্যাক্টিভিটি যদি পড়ে থাকো সেখানে দেখবে অ্যাভারেজ বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন অফ দ্য অর্ডার অফ 5 to 8 মেগা ইলেকট্রন ভোল্ট হয়। আর এখানে অ্যাভারেজ বাইন্ডিং এনার্জি কত বেরোলো? 9480 মেগা ইলেকট্রন ভোল্ট। তার মানে বাইন্ডিং এনার্জির জন্য তো কোন একটা নিউক্লিয়ার মানে নিউক্লিয়াসে যে থাকে সে আটকে থাকে। এবারে কাইনেটিক এনার্জির জন্য সে ছিটকে বেরিয়ে যেতে চায়। তা দেখতে পাচ্ছি যে নিউক্লিয়াসের মধ্যে যদি ইলেকট্রন থাকে তাহলে তার কাইনেটিক এনার্জিটা তোমার অ্যাভারেজ বাইন্ডিং এনার্জি থেকে এত বেশি হয়ে যাচ্ছে যে ওই ইলেকট্রনটা নিউক্লিয়াসের মধ্যে থাকা সম্ভব নয়। তাহলে সেখানে কি দাঁড়াচ্ছে? তাহলে এখান থেকে আমি বলতে পারলাম হেন্স ইলেকট্রন কনক্লুড করতে হবে ইলেকট্রন ক্যানট স্টে ইনসাইড দ্য নিউক্লিয়াস। ঠিক আছে, সেখানে আমি এখান থেকে বলতে পারছি যে ইলেকট্রনটা তোমার নিউক্লিয়াসের মধ্যে থাকতে পারছে না। তাহলে তুমি একটা হচ্ছে তার নিউক্লিয়াসটা ইলেকট্রনটা যদি নিউক্লিয়াসের মধ্যে থাকে তার স্পিডটা লাইটের স্পিডটা এক্সিড করে গেছে, সেখান থেকেও তুমি বলতে পারো। অথবা ইলেকট্রনের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে কাইনেটিক এনার্জিটা, সেই কাইনেটিক এনার্জিটা যে নিউক্লিয়াসের যে বাইন্ডিং এনার্জি তার তুলনায় যে অনেক অনেক বেশি হচ্ছে, সেখান থেকে তুমি বলতে পারো ইলেকট্রন ক্যানট স্টে ইনসাইড দ্য নিউক্লিয়াস। বুঝতে পারা গেল যে ইলেকট্রন কেন নিউক্লিয়াসের মধ্যে থাকে না। ঠিক আছে, তাহলে তোমাকে দুটো প্রবলেম দিচ্ছি, একটু বাড়িতে কষবে। সেটা হচ্ছে যে ধরো ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে থাকে না, কিন্তু প্রোটন বা নিউট্রন, প্রোটন অর নিউট্রন ক্যান স্টে ইনসাইড দ্য নিউক্লিয়াস। এটাকে তুমি এক্সপ্লেন করবে। ক্যান স্টেট থেকে বলা হয় হচ্ছে মেস স্টেট, মানে সব 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 মানে যত কিছু সংখ্যক প্রোটন বা যত কিছু সংখ্যক নিউট্রন তার নিউক্লিয়াসের মধ্যে থাকে না, একটা নির্দিষ্ট অ্যামাউন্টই থাকে। প্রোটন আর নিউট্রন মে স্টে ইনসাইড দ্য নিউক্লিয়াস। এটা তুমি দেখাবে তো যে ইলেকট্রন থাকলে যে ধরনের অসুবিধাগুলো হচ্ছে, প্রোটন বা নিউট্রন থাকতে গেলে কিছুই না, যে ক্যালকুলেশনটা হচ্ছে একই রকমের ক্যালকুলেশন হবে, যেখানে ইলেকট্রনের জায়গায় প্রোটন বা নিউট্রন দিয়ে তোমার মাসটা হচ্ছে ইলেকট্রনের মাসের বদলে প্রোটন বা নিউট্রনের মাস তুমি দেখবে, দেখবে সবকিছু তোমার কনসিস্টেন্ট হবে। আর তার সাথে আর একটা প্রবলেমও তুমি করবে। ধরো তোমার ইলেকট্রনটা নিউক্লিয়াসের মধ্যে থাকে না, বাট ইলেকট্রন ক্যান স্টে বা ইলেকট্রন মে স্টে ইনসাইড অ্যান অ্যাটম। একটা অ্যাটমের মধ্যে কিন্তু তোমার ইলেকট্রন থাকতে কোনো অসুবিধা নেই। এই শেষের ক্যালকুলেশনটা যখন করবে কি হবে, ওখানে নিউক্লিয়াসের ডায়ামিটার লেখা ছিল, তারপরে ইলেকট্রনের ডায়ামিটার তুমি লিখবে, এই অ্যাটমের ডায়ামিটার লিখবে। অ্যাটমের ডায়ামিটার হচ্ছে 10⁻10 মিটার এই অর্ডার, অর্থাৎ 10⁻15 মিটারটা রিপ্লেস হয়ে যাবে 10⁻10 মিটারে। আর আগেরটা হচ্ছে প্রোটন বা নিউট্রনের মাসটা ইলেকট্রনের মাসে 1836 গুণ। তোমার মাসটা যদি মনে নাও থাকে, ইলেকট্রনের মাসের সঙ্গে 1836 গুণ করে তুমি ক্যালকুলেশন করবে, দেখবে তোমার এই রেসপেক্টে কোথাও কোনো প্রবলেম হবে না। তাহলে এই পার্টিকুলার প্রবলেমটা বোঝা গেল? ঠিক আছে, তাহলে আমরা আজকে এই পর্যন্ত রাখবো। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা সাম মোর কনসিকুয়েন্সেস অফ মোর কনসিকুয়েন্সেস অফ হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, মানে আনসার্টেনিটি প্রিন্সিপাল আর একটা ক্লাস আমরা দেবো। মানে আর একটা ক্লাসে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল আরও বেশ কিছু কিছু কনসিকুয়েন্স আছে যেটা তোমাদের লেভেলে বলার মতো, সেগুলো আমরা বলবো আর। তাহলে মোর কনসিকুয়েন্স অফ হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, এটা আমাদের নেক্সট ক্লাসে আলোচনা হবে। আমরা আজকে এখানে রেখে দিচ্ছি। এন্ড অফ লেকচার 7। তাহলে বলো, কারো কোনো অসুবিধা আছে কিনা বলে নাও।